কি অবস্থা কর্নিয়াবাসী, কেমন আছো তোমরা? কর্নিয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের দেখতে দেখতে নার্সিং এর পরীক্ষাটা আসলে একদমই কাছে চলে আসছে। খুব বেশি দিন সময় আসলে বাকি নাই। তোমরা যারা হচ্ছে নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা খুব ভালো করেই জানো যে ঈদের পর পর হচ্ছে খুব বেশি দিন সময় তোমরা পাবা না তোমাদের নার্সিং এর প্রিপারেশন নেওয়ার জন্য। তো সেই জন্য লাস্ট মুহূর্তে তোমাদের কর্নিয়ার পক্ষ থেকে তোমাদের প্রিপারেশনটাকে আরেকটু মজবুত করার জন্য, আরেকটু ভালো করার জন্য একটা প্রিপারেশন আমরা নিয়েছি। একটা সুন্দর একটা ক্লাসের শিডিউল আমরা সাজিয়েছি, একটা মডিউল আমরা সাজিয়েছি, যে ক্লাসগুলো আসলে অ্যাকচুয়ালি তোমাদের প্রিপারেশনটাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। এই ক্লাসগুলোতে বেসিক্যালি আমরা কোনো টপিক পড়বো না, আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ বেছে বেছে কিছু প্রশ্ন সলভ করব, যে প্রশ্নগুলা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হুবহু সেম না হলেও এই ক্যাটাগরি বা এই প্যাটার্নের প্রশ্নগুলাই আমাদের নার্সিং এর ভর্তি পরীক্ষায় আসে। সো যেহেতু এই ক্যাটাগরির প্রশ্নগুলাই আমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় আসে, তাই এই প্রশ্নগুলো যদি আমরা সলভ করি, আমাদের একে তো লাস্ট মুহূর্তে একটা প্র্যাকটিস হয়ে যাবে, রিভাইজ হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে আমাদের এই মুমেন্টে যেটা দরকার সবচেয়ে বেশি, আমাদের কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ, কোন জিনিসগুলো হচ্ছে একটু বেশি জোর দিয়ে পড়তে হবে, আর কোন জিনিসগুলো স্কিপ করলেও চলে, সেই জিনিসগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া চলে আসবে। সো এই মোমেন্টে আমাদের যেটা উচিত, আমাদের অনেক বেশি প্র্যাকটিস করা উচিত, আমাদের অনেক বেশি পড়াশোনাটা করা উচিত। তো সেই জন্যই কর্নিয়ার পক্ষ থেকে তোমাদের জন্য এই স্পেশাল কোর্সের ব্যবস্থা করা হয়েছে, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা সেই প্রশ্নগুলাই ইনশাল্লাহ সলভ করব, যে প্রশ্নগুলা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষার জন্য। এবং আমি আবারও বলছি যে প্রশ্নগুলো যদি হুবহু নাও আসে, এই প্যাটার্নের বা এই ক্যাটাগরির প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসবে। তো আশা করি সবাই ক্লাসে মনোযোগ দিবে এবং বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও। যারা যারা আছে সব নার্সিং এর যারা যারা তোমার ফ্রেন্ডরা নার্সিং এর প্রিপারেশন নিচ্ছে, সবাইকে একটু শেয়ার করে দিও যেন সবাই ক্লাস করতে চলে আসে। আমরা সবাইকে নিয়ে একটা দুর্দান্ত ক্লাস আজকে করব। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তো যারা যারা তোমার বন্ধু ফ্রেন্ডরা এবছর নার্সিং এর প্রিপারেশন নিচ্ছে, তোমরা একটু সবাই মেনশন করে দাও। আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দেবো এখনই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমরা এখনই শুরু করে দিব, কারণ হচ্ছে আহ, আমরা হচ্ছে আমি আবারও বলছি যে আমরা এখন কোনো টপিক পড়বো না, আমরা বেছে বেছে ধরে ধরে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলাই সলভ করব, যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই বেশি হচ্ছে। সো সেই সম্ভাবনাটাকে যেন আমরা কাজে লাগাইতে পারি, সেই সম্ভাবনাটাকে ইউজ করে যেন আমরা পরীক্ষা ভালো করতে পারি, সেইটাই আমাদের হচ্ছে লক্ষ্য থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। চলো আমরা হচ্ছে আস্তে আস্তে ক্লাস শুরু করি। আমরা হচ্ছে বেছে বেছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করব। তোমরা একটু ফার্স্ট টু লাস্ট ক্লাসে মনোযোগ দিবা, ইনশাআল্লাহ এই ক্লাস থেকে তোমরা এত বেশি উপকার পাবা, যেগুলো হচ্ছে তোমাদের শেষ মুহূর্তের প্রিপারেশনকে কমপ্লিট করার জন্য অনেক বেশি হচ্ছে ইনফ্লুয়েন্স করবে, অনেক বেশি হচ্ছে তোমাকে একদম মজবুত করে ফেলবে। তো চলো আমরা হচ্ছে শুরু করি আমাদের কোশ্চেন নাম্বার 1। খেয়াল করব, দে আর ইটিং ম্যাঙ্গোস চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস। তোমরা যদি খেয়াল করো, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ভয়েস থেকে আসে। আমাদের ইংরেজিতে বা নার্সিং এর ভর্তি পরীক্ষায় আমরা যদি দেখি, প্রত্যেক বছর যে কয়টা টপিক থেকে অনেক বেশি প্রশ্ন আসে, সেই কয়টা টপিকের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ভয়েস। এবং এই ভয়েসটা যদি আমরা ভালো করে পড়তে পারি, তাহলে দেখা গেছে যে আমাদের কয়েকটা প্রশ্ন আসলে সলভ হয়ে যায়, বা কয়েকটা প্রশ্ন আসলে আমাদের পেরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কথা বুঝতে পারছো? সো এই যে দেখো একটা প্রশ্ন আসছে, চেঞ্জ ইনটু প্যাসিভ, দে আর ইটিং। খেয়াল রাখবা, এই যে আর ইটিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। খেয়াল করবা, এটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো যখন আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে ভয়েস আসে, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েসকে আমাদের প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হয়, খেয়াল রাখবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে, আমি যদি লিখে দেই, পরে একটা অক্সিলারি ভার্ব থাকে, সেই অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের সাথে আইএনজি থাকে, এটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইটাকে যখন আমরা ভাইয়া ভয়েস রূপান্তরিত করে বা প্যাসিভে নিয়ে যাই, তখন প্যাসিভে নিয়ে যাই, আমাদের তখন কি করতে হয় জানো? আমাদের তখন হচ্ছে সেম এই অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে বিং কে নিয়ে আসতে হয়।
এবং তারপরে ভার্ব প্লাস আইএনজি কে নিয়ে আসতে হয়। কথা বুঝতে পেরেছো? তাহলে অক্সিলারি ভার্ব প্লাস বিং প্লাস ভার্ব প্লাস আইএনজি করলে সেটা আমাদের প্যাসিভ হয়ে যায়। তোমরা একটু আনসার দেওয়ার চেষ্টা করবে, আমি তো সলভ করেই দিব। তোমরা যদি আনসার দিতে পারো সেটা তোমাদের জন্য অবশ্যই ভালো হবে, তোমাদের নিজেদের প্র্যাকটিসটা হয়ে যাবে, অনেক বেশি প্র্যাকটিসটা হয়ে যাবে। সো হচ্ছে অবশ্যই অবশ্যই হচ্ছে ই করবা, নিজের আনসার দেওয়ার চেষ্টা করবা, আমি তো আনসার বলেই দিব। ওকে, অনেকে আনসার দিয়েছে অলরেডি, যেমন তানিয়া সরকার সাদি বলেছে এ, তাসনিম আহমেদ বলেছে এ, সাদিয়া আফরিন বলেছে এ, সামিয়া ইসলাম বলেছে এ, রোকসানা আক্তার বেহেস্তি বলেছে এ, ম্যাঙ্গো সার্ভিং ইটেন বাই ডিম তাসনিম বলেছে, লিজা বলেছে এ। আচ্ছা, খেয়াল করো সিম্পল একটা ব্যাপার, যেহেতু আমাদের এখানে বিং কে নিয়ে আসতে হবে, খেয়াল রাখবো আমাদের কন্টিনিউয়াস টেন্স কে যদি আমরা ভয়েস চেঞ্জ করতে চাই তখন আমাদের প্রথম যে কাজটা করতে হয় আমাদের বিং কে নিয়ে আসতে। তোমরা যদি লক্ষ্য করো এইখানে আমাদের কোনো বিং নাই, এখানে আমাদের কোনো বিং নাই, এখানে আমাদের কোনো বিং নেই, আমাদের একমাত্র বিং আছে কোথায়? আমাদের বিং আছে হচ্ছে এ নাম্বারে। তো যেহেতু এ নাম্বারে আমাদের বিং আছে তার মানে আমাদের সঠিক আনসারটা হচ্ছে ভাইয়া এ। কথা বুঝতে পেরেছি? সঠিক আনসারটা হচ্ছে আমাদের এ। আচ্ছা, মোটামুটি সবাই সঠিক আনসার দিয়েছো, সঠিক আনসার দিয়েছো। সো আমি বুঝতেই পারছি যে আমাদের আসলে প্রিপারেশনটা ভালোই, কারণ যদি প্রিপারেশন ভালো না থাকতো তাহলে আমরা ম্যাক্সিমাম সবাই সবাই হচ্ছে সঠিক আনসার দিতে পারতাম না, সঠিক আনসার দিতে পারতাম না। তো যেহেতু সবাই সঠিক আনসার দিতে পেরেছি তার মানে আমি ধরে রাখতে পারছি যে না, আমাদের প্রিপারেশনটা আসলে সঠিক দিকেই আগাচ্ছে। তো বাকিটা বলে দিবে। চলো সেকেন্ড কোশ্চেন, ড্যাশ energy may be used in future as a substitute for the rules fuel on earth। বলেছে কোন এনার্জিটা ভবিষ্যতে ব্যবহার করা হবে যেটা হচ্ছে ফুয়েল অন আর্থ বা জীবাশ্ম জ্বালানির পরিবর্তে। খেয়াল করবা, জীবাশ্ম জ্বালানি কোনগুলো? তেল গ্যাসের পরিবর্তে, এই তেলের পরিবর্তে, ফুয়েল মানে হচ্ছে অ্যাকচুয়ালি তেল, তো এই তেলের পরিবর্তে কোন এনার্জিটা বা কোন শক্তিটা হচ্ছে পৃথিবীতে বেশি ব্যবহার করা হবে সামনে। কথা বুঝতে পেরেছো? আমরা তেলের পরিবর্তে কোন শক্তিটা ব্যবহার করব, খেয়াল করবা, একটু আনসারটা চেষ্টা করো, আমি সলভ করে দেবো ভাইয়া। খুব সুন্দর একটা কোশ্চেন করেছে যে হুইচ এনার্জি বা ড্যাশ এনার্জি মে বি ইউজড, বলেছে সেই শক্তিটা ইউজ করা হবে ইন ফিউচার ভবিষ্যতে এজ এ সাবস্টিটিউট। সাবস্টিটিউট মানে হচ্ছে বিকল্প, খেয়াল রাখবা, সাবস্টিটিউট মানে হচ্ছে বিকল্প, যে এজ এ সাবস্টিটিউট বিকল্প হিসেবে ফর দ্য রুলস ফুয়েল অন আর্থ, তেলের পরিবর্তে। কথা বুঝতে পেরেছো? যে তেলের পরিবর্তে কোন এনার্জিটাকে বা কোন শক্তিটাকে ভবিষ্যতে আমাদের ব্যবহার করা হবে অনেক বেশি। আচ্ছা, সবাই একটু আনসার দেওয়ার চেষ্টা করবো, সবাই একটু আনসার দেওয়ার চেষ্টা করবো, আমি তো বলেই দিব, তারপর একটু সবাই একটু আনসার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, নুসরাত জাহান সুমাইয়া বলেছে বি। আচ্ছা, খাইরুদ রয় বলেছে বি, সুমাইয়া আক্তার বলেছে বি। আচ্ছা, আক্তার বলেছে বি, এহসান করিম তাওহিদ বলেছে বি, নূর নাহার বলেছে বি। আচ্ছা, মোটামুটি সবার আনসার আসতেছে হচ্ছে বি। আচ্ছা, গুড, বাকিরাও চেষ্টা করি। সাদিয়া আফরিন বলেছে বি, রিমঝিম বলেছে বি, তানিয়া সরকার সাদি বলেছে বি, তাসনিম বলেছে সোলার, নাদিয়া নিধি বলেছে বি, রূপামণি বলেছে বি, আশফিয়া আনায়া বলেছে বি, জিহাদ হাসান বলেছে আমরা কি ফ্রেন্ড হতে পারি? ফ্রেন্ড হওয়া হই বন্ধ, দুদিন পরে পরীক্ষা আসছে, ফ্রেন্ড হইতে পরীক্ষা দাও ভালো করে, পরীক্ষার পরে বন্ধু হইও, এখন বন্ধু হওয়ার সময় না। লিজা আক্তার বলেছে বি, আলুরাই বলেছে সোলার, আচ্ছা, রানী বলেছে সোলার, আচ্ছা, মাইমুনা মাইশা বলেছে বি। আচ্ছা, খেয়াল করবা, বলেছে কোন এনার্জিটা আমরা হচ্ছে তেলের পরিবর্তে ব্যবহার করবো। খেয়াল করবা, আমাদের যে বর্তমানে জীবাশ্ম জ্বালানি, এই জীবাশ্ম জ্বালানির পরিবর্তে আমরা যেই শক্তিটা ব্যবহার করব সামনে বা অলরেডি ব্যবহার শুরু হয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে সৌর শক্তি। কথা বুঝতে পেরেছো? যেই শক্তিটা হচ্ছে আমাদের এখনো অনেক বেশি হচ্ছে ব্যবহার হচ্ছে, আস্তে আস্তে যে দেশগুলো সচেতন বা যারা কনসার্ন, যে বুঝতেছে যে না আসলে তেল গ্যাস তো একসময় ফুরিয়ে যাবে, জীবাশ্ম জ্বালানি আমি চাইলেই অনেক বেশি ব্যবহার করতে পারবো না, সো এটা যেহেতু শেষ হয়ে যাবে আমাকে বিকল্প খুঁজে বের করতে হবে। সো অনেক দেশে অলরেডি বিকল্প হিসেবে এই সৌর শক্তি ব্যবহার করছে, আর এই সৌর শক্তিটা আসে হচ্ছে সূর্য থেকে, যেটাকে আমরা বলি হচ্ছে
সোলার এনার্জি। খেয়াল করবো, এই সোলার এনার্জি মানে হচ্ছে সৌরশক্তি, যেই শক্তিটা হচ্ছে সূর্য থেকে আসে। আমরা জানি পৃথিবীর শক্তিগুলো আসলে সূর্য থেকেই আসে, সেইখান থেকে হচ্ছে গাছপালা হচ্ছে গ্রহণ করে, গাছপালা থেকে আবার আমরা গ্রহণ করি। কথা বুঝতে পেরেছো? তো সরাসরি সূর্য থেকে আসা যে শক্তিটা আমরা গ্রহণ করব সেটাকে বলা হয় সোলার এনার্জি। তার মানে ভবিষ্যতে তেল গ্যাসের পরিবর্তে আমরা কোন এনার্জিটা ব্যবহার করব? আমরা ব্যবহার করব হচ্ছে সোলার এনার্জি। যদিও প্রশ্নটা হচ্ছে ইনফরমেটিভ প্রশ্ন, কোনো গ্রামাটিক্যাল প্রশ্ন এটা না, এটা একটা ইনফরমেটিভ প্রশ্ন। এটার জন্য আসলে আমাদের শিখতে হয় না, এটার জন্য আসলে আমাদের জানতে হয়, আমাদের এটার নলেজটা থাকা লাগে যে হচ্ছে কোন এনার্জিটা হচ্ছে সামনে অনেক বেশি ব্যবহার হবে। আমরা যদি পরবর্তী প্রশ্নটা দেখি, 3 নম্বর প্রশ্ন, ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য ড্যাশ সিটিজ ইন এশিয়া। সবাই ট্রাই করবা যে আনসারটা কি হবে। ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য ড্যাশ সিটিজ ইন এশিয়া। যদি খেয়াল করো একটা ক্লু আমি দিয়ে দিই, সেটা দেখো আমাদের সেন্টেন্সে আসছে হচ্ছে ওয়ান অফ দা। এই ওয়ান অফ দাটা কোথায় বসে? আমরা জানি ওয়ান অফ দাটা বসে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে বসে। আমি যদি বলে দেই তোমাদেরকে, একটু আনসার দিতে চেষ্টা করো সবাই, আমার মনে হয় যে তোমরা পারবা। একটু আনসার দিতে চেষ্টা করো সবাই, আমি বলে দিব ভাইয়া, আমি এখনই আনসার সলভ করে দিব। ওকে, আর একটু নাম্বারটা বলে দিও যে কত নম্বর কোশ্চেনের আনসার বলতেছো, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো না। সাদিয়া ফ্রেন্ড বলেছে সি, তাসনিম আহমেদ বলেছে বিজিএস্ট, তানিয়া সরকার সাদি বলেছে সি, সামিয়া ইসলাম বলেছে সি, নূর নাহার বলেছে সি, নুপুর ইসলাম বলেছে সি, ইসরা জাহান ঈশা বলেছে সি, ফরহান আহমেদ বলেছে ডি, রিমঝিম ইসলাম বলেছে সি। ওকে, বাকিরাও চেষ্টা করো, বাকিরাও চেষ্টা করো। রূপামণি বলেছে ডি, নূর সামিরা বলেছে সি, আচ্ছা সামিহাস শাবনাম বুশরা বলেছে সি, অনামিকা পারভেজ অহনা বলেছে সি, মাইমুনা মাইশা বলেছে সি, আচ্ছা রিশাদ আরশাদ বলেছে ডি, শরীফ রানা বলেছে কি বলে বুঝিনি, সুমাইয়া আক্তার বলেছে ডি, নূর সুমাইরা বলেছে সি, সুখ বিলাসী বলেছে সি। আচ্ছা মোটামুটি ম্যাক্সিমাম আনসারই আমাদের যেটা আসছে সেটা হচ্ছে সি আসছে। আচ্ছা তারপরে হচ্ছে মোটামুটি বাকিরা আনসার দিয়েছে হচ্ছে ডি, কেউ বলেছে বি, বাট ম্যাক্সিমাম আনসার যেটা আসছে সেটা হচ্ছে সি আসছে। ওকে, সানভি আফরোজ বলেছে সি। ওকে, দেখি আমরা খেয়াল করি এখানে যে ব্যাপারটা, এখানে আমাদের আছে হচ্ছে ওয়ান অফ দা। আমরা খেয়াল রাখবো আমাদের সেন্টেন্সে দা অথবা ওয়ান অফ দা এরা সবসময় সুপারলেটিভ ডিগ্রিতে বসে। কোন ডিগ্রিতে বসে ভাইয়া? সুপারলেটিভ ডিগ্রিতে বসে। তার মানে এদের পরে আমাদের সবসময় কোন ফর্মটা বসবে? আমাদের সুপারলেটিভ ফর্মটা বসবে। এখন কথা হলো ভাইয়া সুপারলেটিভ ফর্ম কোনটা? খেয়াল করব আমাদের প্রথমে আসে হচ্ছে মোর বিজি। আচ্ছা ভাইয়া, মোর কি কখনো সুপারলেটিভ হয়? না, আমরা জানি মোর হচ্ছে কম্পারেটিভ হয়। খেয়াল করবো মোর হচ্ছে কম্পারেটিভ ফর্ম, তার সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট। খেয়াল করবো, তার মানে আমাদের এ নাম্বারটা হওয়ার কোনো চান্স নাই, কারণ আমাদের মোরটা হচ্ছে কম্পারেটিভ। খেয়াল করবো বিজি, বিজিটা হচ্ছে ভাইয়া পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম, এটা হচ্ছে পজিটিভ। মোর বিজিটা হচ্ছে কম্পারেটিভ, তার মানে এই দুইটা হওয়ার চান্স নাই। হতে পারে বিজিয়েস্ট সুপারলেটিভ, হতে পারে মোস্ট বিজিয়েস্ট সুপারলেটিভ। এখন কথা হলো ভাইয়া, কথা হলো আনসার কি আমরা সি নিব না আনসার ডি নিব? দেখো এখানে একটা ঝামেলা আছে। এইখানে আমাদের মোস্ট একটা সুপারলেটিভ ফর্ম, বিজিয়েস্ট আরেকটা সুপারলেটিভ ফর্ম। যদি এখানে বিজিয়েস্ট না লিখা বিজি সেট লিখা, ভুল একটা বানান লিখা, যদিও আমরা ধরে নিলাম যে বিজিএস লেখা। এখানে খেয়াল করবা এখানে দুইটা সুপারলেটিভ ফর্ম আছে, আর মনে রাখবা একই সেন্টেন্সে দুইটা সুপারলেটিভ ফর্ম বসতে পারে না। এটাকে আমরা বাহুল্য দোষ বলি, বা ইংরেজিতে রিডান্ডেন্সি বলি। তার মানে আমাদের এটাও হওয়ার চান্স নাই, আমাদের আনসার হবে ওয়ান অফ দ্য বিজিয়েস্ট। কথা বুঝতে পেরেছি? খেয়াল রাখবো আমাদের একই সেন্টেন্সে ডাবল করে হচ্ছে পজিটিভ, বা ডাবল করে কম্পারেটিভ, বা ডাবল করে সুপারলেটিভ হতে পারে, এতে বাহুল্য দোষ হয়ে যায়। যেমন আমরা কখনো বলতে পারি না যে আমার একটা এনাফ সাফিসিয়েন্ট বই দরকার। কেন? ইনফরমেশন দরকার। কেন? কারণ আমার এনাফ মানেও যথেষ্ট, সাফিসিয়েন্ট মানেও যথেষ্ট, দুটো আসলে একই মিন করে। যে আমি যদি বললাম হিস রিটার্নিং ব্যাক, রিটার্ন মানে ফেরত আসা, ব্যাক মানে ফেরত আসা, দুইটার অর্থ একই জিনিস। সো একই রকম অর্থ মিন করে এরকম দুইটা জিনিস আসলে একসাথে বসানো যায় না। সো এই জন্য আমাদের হচ্ছে ডি নাম্বারটা আনসার হবে না, আনসার হবে হচ্ছে সি। আচ্ছা, তোমাদের জন্য যেটা হচ্ছে জানা বলেছে হ্যাঁ, তো তোমাদের জন্য একটা ঘোষণা আছে আমাদের, সেটা হচ্ছে
লাস্ট মুহূর্তে নার্সিং এ ভর্তি প্রস্তুতিটা ভালো করার জন্য 16টি রিভিশন ক্লাস পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে আমাদের কর্নিয়ার পক্ষ থেকে, এবং এই কোর্সটা হচ্ছে মাত্র হচ্ছে 99 টাকা, এবং প্রত্যেকটা ক্লাস শেষে সেই ক্লাসের পিডিএফ দিয়ে দেওয়া হবে। লাস্ট মুহূর্তে তোমরা যারা একটু ভালো করে প্রিপারেশন নিতে চাও, যারা হচ্ছে এখনো কোথাও নার্সিং এর সাথে যুক্ত হও নাই, তো তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন। কারণ এই মুহূর্তে আমাদের হাতে যে সময়টা আছে, আমরা যদি দেখি এই সময়টা কাজে লাগানোর জন্য এর থেকে বেস্ট উপায় আর হয় না, যে এই সময় আইসা সবচেয়ে ভালো হয় 16টা রিভিশন ক্লাস অ্যাকচুয়ালি, এবং সেই 16টা ক্লাস মানে হচ্ছে কোন জিনিসগুলো আসতে পারে, কোন জিনিসগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই টপিকগুলোর উপরে রিভিশন ক্লাস, এবং সেই ক্লাস এবং তো পরীক্ষা পাচ্ছই, এবং এই কোর্সটা হচ্ছে মাত্র 99 টাকা। আমরা যেই 99 টাকা আসলে আমার মনে হয় না যে খুব ম্যাক্সিমাম স্টুডেন্ট 99 টাকা তারা একদিনেই খরচ করে 10%, এবং তোমরা যখন বাইরে খেতে চলে যাও তোমাদের 300 400 500 টাকা খরচ হয়, সেই জায়গায় 99 টাকায় এটা আসলে আমাদের মনে হয় না তোমাদের জন্য খুব বেশি কষ্ট হওয়ার কথা। সো যদি খুব যারা এখনো এই মুহূর্তে আসলে প্রিপারেশন নিয়ে নিজের উপর কনফিডেন্স পাচ্ছ না, মনে হচ্ছে যে না আরেকটু কিছু দরকার, আমার মনে হয় তোমরা আমাদের এই ভর্তি কর্নিয়ার পক্ষ থেকে আমরা যেই ভর্তির যে লাস্ট প্রস্তুতির জন্য একটা সলিউশন রেখেছি, তোমরা এটার সাথে জয়েন হইতে পারো মাত্র 99 টাকায়, তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। The door opened automatically, the verb in his sentence is, আচ্ছা his না, এটা আসলে this হবে। এই সেন্টেন্সে আমাদের যে ভার্বটা আছে ওপেন্ড, এই ভার্বটা আসলে কি ভার্ব খেয়াল করবা, তোমরা আনসার দেওয়ার চেষ্টা করো, আমি বলে দিব যে ওপেনটা এইখানে আসলে কি ভার্ব। আমি হব ভর্তি, আচ্ছা যে ভর্তি হবা আমাদের এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে, ভাই কমেন্টে দেখো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা নাম্বারে তুমি যোগাযোগ করো, তুমি এখনই ভর্তি হয়ে যেতে পারবা, কোনো সমস্যা নেই। এটা আনসার দেওয়ার চেষ্টা করো ভাই, এটা সবাই। আচ্ছা তাদের ফ্রেন্ড বলেছে এ, আরাত্রিকা মাহি বলেছে সি। কোনটার আনসার সি বলেছে ভাইয়া? আচ্ছা সবাই একটু আনসার দেওয়ার চেষ্টা করো ভাইয়ারা। আচ্ছা সুখ, নাদিয়া নিধি বলেছে এ, সুখ বিলাসী বলেছে এ, নূরনাহার বলেছে এ, আরাত্রিকা মাহি বলেছে ট্রান্সিটিভ ভার্ব, সামিয়া ইসলাম বলেছে সি, তাসনিম আহমেদ বলেছে ট্রান্সিটিভ ভার্ব, নূর সামিরা বলেছে এ, ইসরা জাহান ঈশা বলেছে এ। ভেরি গুড, সবাই আনসার দিতে চেষ্টা করছো, এটা ভেরি গুড। আচ্ছা খেয়াল রাখবা। নুসরাত জাহান সুমাইয়া বলেছে সি। আচ্ছা খেয়াল করবা এখানে কোন কোন ভার্ব আছে, ট্রানজিটিভ, লিঙ্কিং, ইনট্রানজিটিভ, 3 ধরনের ভার্ব এখানে আছে। খেয়াল করবা, প্রথমে আমি যদি বলি ট্রানজিটিভ ভার্ব কোনটা, আচ্ছা ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট থাকে। খেয়াল রাখবা ট্রানজিটিভ ভার্ব হচ্ছে, ভাইয়া আমার তো অলরেডি ভর্তি হয়েছে, তাহলে তার দরকার নাই ভাইয়া, তুমি 2বার করে ভর্তি হবা কেন, তুমি তখন 99 টাকা দিয়ে পেপসি খাইও। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে ভাইয়া অবজেক্ট থাকে না। খেয়াল করবো, তাহলে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট থাকে না। এটার আনসার আসলে আমাদের ডিফারেন্ট আসতেছে, ম্যাক্সিমাম বলতেছে এ, তারপরে কেউ কেউ বলেছে সি, যেমন মাইমুনা মাইশা বলেছে সি, সামিয়া ইসলাম বলেছে সি, তৌহিদ বলেছে এ, ফারজানা শেখ রত্না বলেছে ট্রানজিটিভ ভার্ব, তার মানে এ। আচ্ছা এ সি একটু বেশি আনসার আসতেছে, তাহলে আমরা খেয়াল করবো ট্রানজিটিভ ভার্ব কোনটা যেটার অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্ব কোনটা যেটার অবজেক্ট থাকে না। আরেকটা হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কোনটা, যেই ভার্বের পরে বেসিক্যালি অ্যাডজেটিভ বা কমপ্লিমেন্ট থাকে। আমরা যদি বলি অ্যাডজেটিভ বা কমপ্লিমেন্ট থাকে, যেমন আমি যদি তোমাকে বলি হানি টেস্ট সুইট, খেয়াল করব এই যে আমাদের সুইটটা একটা অ্যাডজেটিভ, তাই না, যেহেতু অ্যাডজেটিভ আছে এই জন্য টেস্টটাকে আমরা বলি হচ্ছে লিঙ্কিং ভার্ব। খেয়াল করব, তো আমাদের এই যে এখানে যে ভার্বটা আছে ওপেন্ড, এই ওপেনটা লিঙ্কিং ভার্ব না, কেন না, কারণ তারপরে কোনো অ্যাডজেটিভ বা কমপ্লিমেন্ট নাই। তো যেহেতু সে লিঙ্কিং ভার্ব না,
হয় সে ট্রানজিটিভ ভার্ব না হলে সে ইনট্রানজিটিভ ভার্ব। এখন অনেকে আনসার দিয়েছি ট্রানজিটিভ ভার্ব, অনেকে আনসার দিয়েছি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। দুইটাই আনসার প্রায় অনেক পড়েছে এবং এটার মধ্যে ট্রানজিটিভ ভার্বের পক্ষে আমি দেখতে পাচ্ছি আসলে ভোটটা বেশি পড়েছে। আমরা একটু খেয়াল করব, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা বলি ট্রানজিটিভ, যে ভার্বের অবজেক্ট থাকে না ইনট্রানজিটিভ। এবং এইখানে পরীক্ষার হলে আমরা একটা ভুল করব। আমরা দেখতে পাচ্ছি ওপেন্ড এর পরে আছে অটোমেটিক্যালি। খেয়াল করব, এবার এই অটোমেটিক্যালি দেখে আমাদের মাথায় একটা জিনিস ঘুরবে, সেটা হচ্ছে অবজেক্ট আছে। কারণ দা ডোর হচ্ছে সাবজেক্ট, ওপেন্ড হচ্ছে ভার্ব, অটোমেটিক্যালি হচ্ছে অবজেক্ট। আমাদের মাথায় শুধু ঘুরবে যে আমাদের এখানে অবজেক্টটা আছে, আর যেহেতু অবজেক্ট আছে তার মানে মনে হয় এটা একটা ট্রানজিটিভ ভার্ব। কিন্তু খেয়াল রাখবা ভাইয়া, এই অটোমেটিক্যালিটা হচ্ছে অ্যাডভার্ব। খেয়াল রাখবা, অটোমেটিক্যালি হচ্ছে অ্যাডভার্ব, আর এটা সবসময় খেয়াল রাখবা, অ্যাডভার্ব কখনো অবজেক্টের কাজ করে না। অ্যাডভার্ব কখনো অবজেক্টের কাজ করে না, তার মানে অবজেক্ট থেকেও কি নাই। খেয়াল করবা, অবজেক্ট থেকেও নাই। আমাদের এই যে অটোমেটিক্যালি সে অ্যাডভার্ব কি করে না, অবজেক্টের কাজ করে না। তার মানে খালি চোখে যদিও দেখে মনে হচ্ছে অবজেক্ট আছে, কিন্তু আমাদের এখানে ভাই অবজেক্ট নাই। যেহেতু অবজেক্ট নাই, আর অবজেক্ট যদি না থাকে তাকে আমরা কি ভার্ব বলি, আমরা তাকে বলি হচ্ছে ভাইয়া ইনট্রানজিটিভ ভার্ব। খেয়াল রাখবা, তার মানে সঠিক আনসার ক হবে না, সঠিক আনসার হবে গ, বা আমরা বলি হচ্ছে সি। তাহলে আমরা জানবো এখানে সঠিক সঠিক আনসার হচ্ছে ভাইয়া সি নাম্বারটা। আই হোপ যে আমরা সবাই ধরতে পেরেছি। আচ্ছা, আই হোপ যে আমরা সবাই ধরতে পেরেছি ভাইয়া। আমাদের এখানে সঠিক আনসার হবে ভাইয়া সি নাম্বার, ইনট্রানজিটিভ ভার্ব। কারণ এই ভার্বের অবজেক্ট নাই। তার কারণটা কি, কারণ অ্যাডভার্ব অবজেক্টের কাজ করে না। পরবর্তী প্রশ্ন দেখো, ম্যান হ্যাজ নো এক্সেপ্ট। আচ্ছা আচ্ছা, এটা বানানটা একটু ভুল আছে, এটা হবে এসকেপ, ESCAPE। হ্যাঁ, নো ম্যান হ্যাজ এসকেপ ড্যাশ ডেথ। এখানে কোন প্রিপোজিশনটা বসবে, কথা বুঝতে পেরেছো? সঠিক প্রিপোজিশনটা আমাদের চেয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, যারা বুঝতে পারবে না, যেটা তোমাদের বুঝতে সমস্যা হবে সেটা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা। আমি হচ্ছে আবার লাগলে এক্সপ্লেইন করব, কিন্তু চেষ্টা করবো যে হচ্ছে যেন একদম ক্লিয়ার থাকে। কারণ কয়দিন পরে পরীক্ষা, এখন কোনো কিছু যদি ঝাপসা থাকে তোমাদের জন্য, সেই জিনিসটা আসলে পরে গিয়ে পরীক্ষার আগে প্যারা খেয়ে যাবো। হ্যাঁ, এইটা আনসার দেওয়ার চেষ্টা করো সবাই। ম্যান হ্যাজ নো এসকেপ ড্যাশ ডেথ, এখানে কোন প্রিপোজিশনটা বসবে? এটা একেবারে সহজ, যদি আমি এক্সপ্লেন করে দিই। খেয়াল করবা যে মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কথা বুঝতে পেরেছ? মানুষের মৃত্যু থেকে বাঁচার কোনো কি নাই, উপায় নাই। তাহলে কিসের থেকে? মৃত্যু থেকে। মানুষকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যু থেকে রক্ষা পাওয়ার কোনো কি নাই, উপায় নাই। আচ্ছা, তাহলে কি লিখবো? তাহলে আমরা খেয়াল করব যে মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারে না। তাহলে কই থেকে? মৃত্যু থেকে। আর থেকে বুঝাতে আমাদের কি হবে? থেকে বুঝাতে বসবে হচ্ছে ফ্রম। খেয়াল করব, থেকে বুঝাতে কি হবে ভাইয়া? থেকে বুঝাতে হবে ফ্রম। ম্যান হ্যাজ নো এসকেপ ফ্রম ডেথ। আচ্ছা, আবারও বলছি, আমাদের লাস্ট মুহূর্তে প্রিপারেশনের জন্য আপনাদের জন্য হচ্ছে বেস্ট একটা ব্যবস্থা করা হয়েছে। সেটা হচ্ছে মাত্র 99 টাকায় 16টা রিভিশন ক্লাস এবং পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। লাস্ট মুহূর্তে যারা প্রিপারেশন নিতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে অনেক বেশি হচ্ছে ভালো হবে আপনাদের প্রিপারেশনটাকে সম্পূর্ণ করার জন্য। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। সো যারা যারা এখনো ঘুরছেন এদিক সেদিকে হচ্ছে, তারা অবশ্যই এই প্রিপারেশনটা হচ্ছে নিতে পারেন। হ্যাঁ, ভাইয়া ফেক আইডি দিয়ে এইসব কমেন্ট করে লাভ নাই তো। আরেকজনের এজেন্ডা বাস্তবায়ন করে কি লাভ? ঠিক আছে ভাইয়া, কি ভাইয়া কেমন পড়া এটা সবাই জানে। ঠিক আছে, তো যেই ভাইয়ার কথায় ফেক আইডি দিয়ে কমেন্ট করতে আসছেন, তো সেই ভাইয়াকে গিয়ে বলেন ভাইয়া বলেছে ডট ডট ডট। ঠিক আছে, এগুলো আমার গোনারও টাইম নাই। আচ্ছা, তারপর আমরা দেখবো হি ইজ টু উইক টু মুভ, চেঞ্জ দ্য সেন্টেন্স ইন্টু কমপ্লেক্স।
খেয়াল করবো। আচ্ছা, খেয়াল করবো, হি ইজ টু উইক টু মুভ, চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু কমপ্লেক্স। আমাদের এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে বলেছে। আচ্ছা, যে হি ইজ টু উইক টু মুভ, আমরা খেয়াল রাখবো, আমরা যারা হচ্ছে ট্রান্সফরমেশন পড়েছি, ট্রান্সফরমেশন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ট্রান্সফরমেশন থেকে আমাদের প্রত্যেক বছরই হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের উপরে হচ্ছে প্রশ্ন আসে। খেয়াল করবো, এই যে আমাদের টু এবং টু যখন থাকবে, খেয়াল করব, তখন সেটাকে আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যাব, আমরা জাস্ট মনে রাখবো আমাদের তখন সো দ্যাট কে নিয়ে আসতে হবে। খেয়াল রাখবো, আমাদের কাকে নিয়ে আসতে হবে? সো দ্যাট কে নিয়ে আসতে হবে। ভালো করে খেয়াল রাখবো, আমাদের যখন টু এবং টু থাকবে আমাদের সেন্টেন্সের মধ্যে, তখন আমরা হচ্ছে এটাকে হচ্ছে এই কমপ্লেক্স করার জন্য সো এবং দ্যাট কে নিয়ে আসবো। ভাইয়া তোমরা পড়াশোনায় মনোযোগ দাও, এরা টাকা পেয়ে কমেন্ট করতেছে, তো তুমি কিছু বললো এদের যায় আসে না, ফেকেই দিয়ে, কথা বুঝতে পেরেছো? তো আমরা ক্লাসে মনোযোগ দিই, আমরা কমেন্টে মনোযোগ না দিই, আর যা মন চায় বলুক। আচ্ছা, এদিকে খেয়াল করবো, তাহলে আমরা খেয়াল করবো যখন আমাদের টু এবং টু থাকবে, তখন সেই জিনিসটাকে যখন আমরা কমপ্লেক্সে নিয়ে যাব, তখন আমাদের কাজ হবে সো এবং দ্যাট কে নিয়ে আসা। খেয়াল করবো, আমাদের সো এবং দ্যাট একমাত্র আছে হচ্ছে এ নাম্বারে। যেহেতু আমাদের এ নাম্বারে সো এবং দ্যাট আছে, তার মানে আমাদের সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে ক নাম্বার, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ। তাহলে আমরা খেয়াল করবো যে আমাদের টু এবং টু যদি সেন্টেন্সে থাকে, সেই সেন্টেন্সটাকে আমাদের কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি নিয়ে আসতে হবে? আমাদের সো এবং দ্যাট কে নিয়ে আসতে হবে। কথা বুঝতে পারছি? আর এই সো এবং দ্যাট আছে হচ্ছে আমাদের কোন অপশনে? আমাদের আছে হচ্ছে ক নাম্বারে। রয়েছে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি ইজ রিটেন বাই। খেয়াল করবা, এটা একটা লিটারেচারের প্রশ্ন। আমরা যারা নার্সিং এ পরীক্ষা দিব, আমাদের নার্সিং এর পরীক্ষার জন্য লিটারেচারটা খুবই গুরুত্বপূর্ণ। লিটারেচার থেকে আমাদের প্রত্যেক বছরই হচ্ছে প্রশ্ন আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, তো লিটারেচারটা আমাদের কিন্তু পড়তে হবে। লিটারেচার কি? আমাদের ইংরেজি সাহিত্যে কিছু গুরুত্বপূর্ণ লেখক এবং সেই লেখকদের সম্বন্ধে জানা, যেমন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র, যেটা আসলে আমরা খুব কমই করি, বা আমরা হচ্ছে হয়তো যেহেতু ক্লাসে লিটারেচারটা খুব একটা পড়ানো হয় না, তাই আমরা এটা আসলে খুব বেশি গুরুত্ব দেই না। তো মাথায় রাখবা যে লিটারেচারটাতে কিন্তু আমাদের প্রত্যেক বছরই নার্সিং এ হচ্ছে প্রশ্ন আসে। সো লিটারেচারটা তোমাদের একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। যেমন গুরুত্বপূর্ণ যে লেখকগুলো আছে, যেমন উইলিয়াম শেক্সপিয়র, লর্ড বাইরন, তারপর হচ্ছে আমাদের এস.টি. কোলারাইজ, উইলিয়াম ওর্ডসউথ, স্যামুয়েল জনসন। তো এই লেখকগুলোর সম্বন্ধে আমাদের একটু হচ্ছে জানতে হবে। লেখকগুলোর আসলে ব্যাকগ্রাউন্ড, তারা কি কি কাজ করেছে, এগুলো সম্বন্ধে আমাদের একচুয়ালি হচ্ছে একটু ভালো করে জানতে হবে। খেয়াল করবা, বলেছে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি। এই ডিকশনারিটা প্রথম কে লিখেছে? খেয়াল রাখবা, ইংরেজি সাহিত্যে প্রথম অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি বা অক্সফোর্ড ডিকশনারি আমি যদি বলি, সেটা লিখেছে হচ্ছে স্যামুয়েল জনসন। অনেকের মনে হইতে পারে উইলিয়াম শেক্সপিয়ার, তার কারণটা হচ্ছে আমরা ম্যাক্সিমামই নাম শুনেছি কার? আমরা নাম শুনেছি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের। কথা বুঝতে পেরেছি? তো উইলিয়াম শেক্সপিয়ারের নাম শোনার কারণে আমাদের মাথায় শুধু ঘুরতে পারে যে উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার না, উইলিয়াম শেক্সপিয়ার না, খেয়াল করব, এটা হবে আমাদের স্যামুয়েল জনসন। কি একটা অবস্থা, ক্লাসের মধ্যে হুদাই কতগুলা কমেন্ট করতেছে। এ নয়ন, এ নয়ন, এই দেখতেছো না ক্লাসের মধ্যে উল্টাপাল্টা কমেন্ট হচ্ছে, আজেরা কতগুলা। ক্লাসের মধ্যে উল্টাপাল্টা কমেন্ট করতেছে, দেখতেছো না? প্রথমত, যে দুইটা কথা বলেছেন একটাও সত্য না। আর জীবনে কারো 5 টাকা মেরে কিনা, আপনি টাকা কেন মারতে যাও ভাই? যার চিনি না তার টাকা মারতে যাবো কেন? আজেরা কথাবার্তা। হুদা কমেন্ট করবেন না এখানে। থাকবে, জেলাস হয়ে লাভ নাই। ঠিক আছে, নিজের কাজে মনোযোগ দেন। আমি কি করলাম, আমার কি কি করলাম, আমার পেজ কেন এত রিচ, সেটা নিয়ে এত টেনশন কেন আপনার ভাইয়া? বুঝছি খুব জেলাস ফিল করতেছেন।
যে হচ্ছে ভাইয়া উপরে উঠে যাচ্ছে, আমি উপরে উঠতে পারতেছি না, থাকবে, আপনার জন্য আমার সিম্পেথি রইলো, কাজ করেন, উঠে যাবেন, এগুলো করে উঠতে পারবেন না, ঠিক আছে? আর ফেক আইডি দিয়ে কমেন্ট করে কোনো লাভ নাই ভাইয়া। আচ্ছা আসেন আমরা পরবর্তী, এগুলোতে আমরা মাথা না দিই, আমরা পড়াশোনায় মনোযোগ দিই, ঠিক আছে? আমাদের যেটা দরকার, যেটা আমাদের সামনে পরীক্ষা, খুব বেশি দিন, এগুলা থাকবেই, নর্মাল, ঠিক আছে? তো যার যার পেজে 50K ফলোয়ার আছে তাকে 2-4 জন জেলাস করবে না, এটা না ভাবাটাই আনকমন, ঠিক আছে? তো এগুলো আমার জন্য কিছু না, আপনারা ক্লাসে মনোযোগ দেন, ঠিক আছে? এদিকে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বলেছে, এখানে সঠিক সেন্টেন্সটা কোনটা আমাদের খুঁজে বের করতে হবে। আই এম কমিটেড টু পার্সুইং কেরিয়ার ইন ম্যানেজমেন্ট, আই এম কমিটেড ইন পার্সুইং এ কেরিয়ার ইন ম্যানেজমেন্ট, আই এম কমিটেড ফর পার্সুইং এ কেরিয়ার ইন ম্যানেজমেন্ট, আই এম কমিটেড এগেনস্ট পার্সুইং আ কেরিয়ার ইন ম্যানেজমেন্ট। খেয়াল করব এখানে 4টা প্রিপোজিশনের ব্যবহার, একটা হচ্ছে কমিটেড টু, কমিটেড ইন, কমিটেড ফর, কমিটেড এগেনস্ট। খেয়াল করব 4টা প্রিপোজিশন এখানে আমাদের আছে, ঠিক আছে? তো 4টা প্রিপোজিশনের মধ্যে কোনটা সঠিক প্রিপোজিশন সেইটা হচ্ছে আমাদের এখানে বসাইতে হবে, এবং সেইটা আমাদের হচ্ছে একটু খেয়াল রাখতে হবে। এখানে শব্দটা আছে হচ্ছে কমিটেড, খেয়াল করব এই কমিটেড এর সাথে সঠিক প্রিপোজিশন কোনটা বসে সেইটা আমাদের মাথায় নিতে হবে, আমরা খেয়াল রাখবো। কমিটেড এর সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে টু। খেয়াল করব কমিটেড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা, সেটা হচ্ছে টু। তো যেহেতু কমিটেড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে টু, তার মানে আমাদের সঠিক আনসার কোনটা, আমাদের সঠিক আনসার হচ্ছে ক নম্বরটা, আই এম কমিটেড টু পার্সুইং কেরিয়ার ইন ম্যানেজমেন্ট। খেয়াল করব আই এম কমিটেড টু পার্সুইং কেরিয়ার ইন ম্যানেজমেন্ট, আমাদের সঠিক আনসার হবে হচ্ছে ক। তারপর হচ্ছে অলদো হি ফেল্ড বেরি হি স্মাইলড ড্যাশ, আমাদের এই প্রশ্নটা আসছে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থেকে। খেয়াল করব, সবাই মিলে আইডি রিপোর্ট করে দাও, দরকার নাই এগুলো, এগুলো নাথিং, ইটস নাথিং, এগুলো নিয়ে আমরা মাথায় নিবি কেন, আজ এরকম জিনিস কি করলো, যা মন চায় করতে থাকবে, আমরা পড়াশোনায় মনোযোগ দিই, আমাদের যেটা দরকার, ঠিক আছে? এদিকে সবাই খেয়াল করবো, আচ্ছা খেয়াল করবো অলদো হি ফেল্ট ভেরি ড্যাশ হি স্মাইলড, এখানে দুইটা জিনিস খেয়াল করব, দুইটা ভার্ব এখানে আছে, একটা ভার্ব হচ্ছে ভাইয়া ফেল্ট, একটা ভার্ব হচ্ছে স্মাইলড। এই দুইটা জিনিস জানার জন্য আমাদের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তোমরা হয়তো পড়েছো, আমি আবার একটু মনে করাই দিই, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। একটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হচ্ছে ফেল্ট, আরেকটা ভার্ব হচ্ছে এখানে আমাদের হচ্ছে স্মাইলড। খেয়াল করবা ফেল্ট, এটার আসল, এটা হচ্ছে পাস্ট টেন্স, এটার মূল ভার্বটা হচ্ছে ফিল, কথা বুঝতে পেরেছি? খেয়াল রাখবো এটার মূল ভার্বটা হচ্ছে ফিল, ফিলটা হচ্ছে ভাইয়া একটা লিঙ্কিং ভার্ব। খেয়াল করব ফিলটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আবারও বলছি ফিলটা হচ্ছে কি ভার্ব, ফিলটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমরা খেয়াল রাখবো লিঙ্কিং ভার্বকে মডিফাই কে করে, এটা সবসময় মনে রাখবা, লিঙ্কিং ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ। খেয়াল করব লিঙ্কিং ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু লিঙ্কিং ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, খেয়াল রাখবো এখানে আমাদের অ্যাংরিলিটা হবে না, কারণ ফিলকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে ভাইয়া অ্যাংরি। খেয়াল করব তার মানে সঠিক আনসার হয় হবে বি, না হলে হবে ডি, হয় হবে খ, না হলে হবে ঘ, এই দুইটার একটা হবে, হয় হবে অ্যাংরি না হলে হবে অ্যাংরি, কারণ আমাদের লিঙ্কিং ভার্ব হচ্ছে ফিল, ফিলকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে ভাই কোনটা, অ্যাংরি। এবার পরেরটা আমরা খেয়াল করব, পরের যে ভার্বটা সেটা হচ্ছে স্মাইল, স্মাইলটা হচ্ছে ভাই একটা নরমাল ভার্ব, একটা সাধারণ ভার্ব, এটা কোনো লিঙ্কিং ভার্ব না, এটা হচ্ছে একটা সাধারণ ভার্ব। আর মনে রাখবা সাধারণ ভার্বকে সবসময় মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব, কথা বুঝতে পেরেছি? সাধারণ ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। খেয়াল করব সাধারণ ভার্বকে কে মডিফাই করে, মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। আর এখানে আমাদের অ্যাডভার্ব হচ্ছে ভাইয়া ইন আ ফ্রেন্ডলি ওয়ে। খেয়াল করব ইন আ ফ্রেন্ডলি ওয়ে। ওকে, আই হোপ যে আমরা সবাই বুঝতে পেরেছি ভাইয়া। তাহলে অলদো হি ফেল্ট ভেরি
অ্যাংরি, স্মাইলড ইন আ ফ্রেন্ডলি ওয়ে। আবারও বলছি, ফিল লিঙ্কিং ভার্ব, তাকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ অ্যাংরি। স্মাইল হচ্ছে নর্মাল ভার্ব, তাকে মডিফাই করেছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে ভাইয়া ইন আ ফ্রেন্ডলি ওয়ে। তার মানে আমাদের সঠিক আনসার হবে ভাইয়া ডি নাম্বারটা। খেয়াল করবো, সঠিক আনসার হবে কোনটা? ডি নাম্বারটা। তারপরে হচ্ছে ফ্যাসিনেটিং। এটা একটা বুকাবুলারি প্রশ্ন। আমরা জানি যে আমাদের হচ্ছে নার্সিং এ প্রত্যেক বছরই হচ্ছে কিছু বুকাবুলারি প্রশ্ন থাকে, মানে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, এই প্রশ্নগুলো থাকে, আমাদের হচ্ছে অর্থটা পাঠতে হয়। খেয়াল করব, আমাদের ফ্যাসিনেটিং মানে হচ্ছে মুগ্ধকর, যে জিনিসটা আমাকে মুগ্ধ করে, যে জিনিসটা আমাকে হচ্ছে আকর্ষণীয় লাগে, যে জিনিসটা আমার ভালো লাগে, যে জিনিসটা হচ্ছে আমার পছন্দ হয়, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ফ্যাসিনেটিং বা মুগ্ধকর। খেয়াল করব, তো এই যে ফ্যাসিনেটিং, এইটার সিনোনিম কোনটা, কথা বুঝতে পেরেছি, বা এটার পাশাপাশি বা কাছাকাছি অর্থ মিন করে কোনটা, মনে রাখবা। এটার কাছাকাছি অর্থ মিন করে হচ্ছে চার্মিং, কারণ চার্মিং মানে হচ্ছে ওই জিনিসটা যেটা হচ্ছে মুগ্ধকর, যে জিনিসটা হচ্ছে সুন্দর, যে জিনিসটা হচ্ছে আকর্ষণীয়। তার মানে এইখানে আমাদের ফ্যাসিনেটিং অর্থ হচ্ছে, এখানে ফ্যাসিনেটিং এর সিনোনিম হচ্ছে চার্মিং। খেয়াল করব, ফ্যাসিনেটিং এর সিনোনিম হচ্ছে চার্মিং। তার মানে এখানে আমাদের সঠিক আনসার কোনটা হবে ভাইয়া? সঠিক আনসার হবে এ। এইটার জন্য আসলে গ্রামারের কোনো রুলস ফলো করলে চলবে না, এটার জন্য আমাদের হচ্ছে শব্দের অর্থ ফলো করতে হবে, কথা বুঝতে পেরেছো, বা শব্দের অর্থ আমাদের পাঠতে হবে। খেয়াল করব, পরের প্রশ্ন, জ্যাক ইজ অ্যাবসেন্ট, হি ড্যাশ সিক এগেন। আচ্ছা, এটা খেয়াল করব, এইখানে মোডালের ব্যবহার হয়েছে। চারটা অপশনে আছে হচ্ছে মাস্ট, মাস্ট হ্যাভ, মাস্ট বি, মাস্ট হ্যাভ বিন। খেয়াল করব, জ্যাক ইজ অ্যাবসেন্ট, জ্যাক অ্যাবসেন্ট বা ক্লাসে সে হচ্ছে অসুস্থ। তাহলে যেহেতু সে ক্লাসে অসুস্থ, তাহলে আমি কি অনুমান করতে পারি না যে আমি কি বলতে পারি না সে হয়তো আবার অসুস্থ হয়ে গেছে? তার মানে খেয়াল করবা যে জ্যাক কেন ক্লাসে আসতে পারে নাই, কারণ সে হচ্ছে অসুস্থ। তাহলে তার ক্লাসে না আসার কারণটা কি? অসুস্থ। এখন কি সে অসুস্থ হতে হতে ক্লাসে আসে নাই? না, সে আগেই অসুস্থ হয়ে গেছে, তাই সেই ক্লাসে আসতে পারে নাই। খেয়াল করব, আগেই সে অসুস্থ হয়ে গেছে, তাই সে ক্লাসে আসতে পারে নাই। এই জন্য আমাদের আনসার হবে হি মাস্ট হ্যাভ বিন সিক এগেন। খেয়াল করব যে সে যেহেতু অসুস্থ হয়ে গেছে, এই জন্য সে হচ্ছে কি ক্লাসে আসতে পারে নাই। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, আবারও বলছি, আমাদের কর্নিয়ায় হচ্ছে মাত্র 99 টাকায় কোর্স। যারা লাস্ট মুহূর্তে প্রিপারেশন নিতে চাচ্ছ, বারবার বলছি, তো তাদের জন্য একটা ভালো প্রিপারেশনের ওয়ে, সেটা হচ্ছে মাত্র 99 টাকায় 16টি ক্লাস ও পরীক্ষা। চাইলেই তোমরা হচ্ছে এটাতে করতে পারো, জয়েন করতে পারো। আচ্ছা, তারপর দেখো, হু রোট ওজাইম্যান্ডিয়াস। এটা হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে প্রশ্ন আছে, লিটারেচার বেসড প্রশ্ন, যেটা হচ্ছে আমরা লিটারেচার পড়েছি বা লিটারেচার সম্বন্ধে আইডিয়া আছে, তো তাদের এটা হচ্ছে পাঠটা একটু সহজ হবে। এটার মধ্যে আসলে কোনো গ্রামার নাই, এটা হচ্ছে আমাদের আসলে মুখস্থ করতে হয়। লিটারেচার কিছু লেখক সম্বন্ধে, ইংরেজি সাহিত্যের ভালো ভালো যেসব লেখক আছে, গুরুত্বপূর্ণ যেসব লেখক আছে, সেই লেখকদের সম্বন্ধে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে জানতে হয়। তো সেই তার মধ্যে একটা হচ্ছে ওজাইম্যান্ডিয়াস। খেয়াল করবো, যদি বানানটা ভুল আছে এখানে, এখানে মেন্ডিয়াস হবে, বানানটা এখানে ভুল আছে। আচ্ছা, টাইপিং এ মিস্টেক ভাইয়া, এখানে ইয়াটা হবে ওজাইম্যান্ডিয়াস। কথা বুঝতে পেরেছি? তো এই ওজাইম্যান্ডিয়াসটা কে লিখেছে? খেয়াল করবো, উইলিয়াম শেক্সপিয়র, পার্সি ভেসি শেলি, জেমস জয়েস, নাকি জেন অস্টিন? আচ্ছা, দেখি তোমরা একটু 1 মিনিট সময় দিলাম, একটু আনসার দিতে চেষ্টা করো, দেখো তো পারো কিনা। আমি বলে দিব, কোনো সমস্যা নেই, তাকে দেখো তোমরা একটু পারো কিনা। একটু, হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে চেষ্টা করো, ট্রাই করে দেখো তো পারো কিনা। সুমাইয়া আক্তার বলেছে বি, রিমঝিম বলেছে বি, রূপামণি বলেছে বি, সুখবিলাসী বলেছে বি, আদিফা বলেছে বি। আচ্ছা, নূর সামিরা বলেছে বি, নূরজাহান বলেছে বি। আচ্ছা, সবাই মোটামুটি বলেছে বি। আচ্ছা, মোটামুটি তাহলে আমরা যদিও জানি, তারপর আমি জাস্ট বলে দিচ্ছি, আমাদের
ওজাইম্যান্ডিয়াস, এই কবিতাটা অ্যাকচুয়ালি লিখছে হচ্ছে পার্সি ভেসি শেলি। এটা একটা পোয়েম। এই পোয়েমটা লিখেছে ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখক পার্সি ভেসি শেলি, যাকে আমরা সংক্ষিপ্তে বলি হচ্ছে পি.বি. শেলি। কথা বুঝতে পারছি? পি.বি. শেলি বা পার্সি ভেসি শেলি, সে এই জিনিসটা লিখেছে, যে কবিতাটার নাম হচ্ছে ওজাইম্যান্ডিয়াস। পরেরটা খেয়াল করবো, অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড মিনস। এইটা একটা ফ্রেজ। এই ফ্রেজের মানে কি বলেছে? এই ফ্রেজের মানে কি? এ বিউটিফুল অবজেক্ট, এ অবজেক্ট ডিসপিউট, এ ফেভারিট থিং, এ ডেলিশিয়াস ফ্রুট। কোনটা সঠিক? এই অ্যাপেল অফ ডিসকর্ড মিনস কোনটা? তোমরা একটু ট্রাই করো, আমি বলে দিব। অ্যান অ্যাপল অফ ডিসকর্ড মিনস, আচ্ছা ট্রাই করো। আচ্ছা খেয়াল করবা, অ্যাপেল অফ ডিসকর্ড এইটা আমাদের একটা ফ্রেজ। আচ্ছা আমি বলেই দিই, এই ফ্রেজের মানে হচ্ছে কোনো ঝগড়ার বিষয়। যে জিনিস নিয়ে আমরা হচ্ছে ঝগড়া করি, যে জিনিস নিয়ে আমরা হচ্ছে ঝামেলা করি, যে জিনিস নিয়ে আমরা হচ্ছে মারামারি করি, সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে অ্যাপল অফ ডিসকর্ড, বা ঝগড়ার যেই সাবজেক্টটা বা বিষয়টা, এটা হবে এ অবজেক্ট ডিসপিউট। যেই জিনিসটার কারণে আমরা হচ্ছে ডিসপিউট করি বা হচ্ছে ঝামেলা করি বা ঝগড়া করি। তাহলে আমরা খেয়াল করব যে যেই জিনিসটার কারণে বা যেই টপিকটার কারণে আমরা হচ্ছে ঝামেলা করি বা যেই জিনিসটার কারণে আমরা ঝগড়াঝাটি করি, বা ঝগড়ার যে বিষয় বা ঝগড়ার যে টপিক, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যান অবজেক্ট ডিসপিউট, বা সেটাকে আমরা বলি হচ্ছে অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড। খেয়াল করব, অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড। তারপর হচ্ছে হোয়াট ইজ কল্ড দ্য পয়েট অফ বিউটি। হু ইজ কল্ড দ্য পয়েট অফ বিউটি? কাকে হচ্ছে বিউটি অফ পয়েট বা পয়েট অফ বিউটি বলা হয়? সৌন্দর্যের কবি। খেয়াল করব, কাকে সৌন্দর্যের কবি বলা হয় ইংরেজি সাহিত্যে, বা ইংরেজি সাহিত্যে সৌন্দর্যের কবিকে উইলিয়াম ওরসুথ, জন কিটস, পার্সি ভেসি শেলি, শেক্সপিয়র। কাকে এইখানে আমরা হচ্ছে সৌন্দর্যের কবি বলি? খেয়াল রাখবো, সৌন্দর্যের কবি কাকে বলা হয়, এটা আসলে আমাদের মনে রাখবো। এটা আসলে বুঝার কিছু না, এটা শিখার জিনিস বা মনে রাখার জিনিস। মনে রাখবা ইংরেজি সাহিত্যে জন কিটসকে, খেয়াল রাখবা, জন কিটসকে বলা হয় হচ্ছে পয়েট অফ বিউটি বা সৌন্দর্যের কবি। খেয়াল রাখবা। তাহলে আমাদের সৌন্দর্যের কবি কাকে বলা হয়? সৌন্দর্যের কবি বলা হয় জন কিটসকে, ইংরেজিতে আমরা বলি হচ্ছে পয়েট অফ বিউটি। পয়েট অফ বিউটি বা সৌন্দর্যের কবি কে? জন কিটস। আচ্ছা আবার মাথায় রাখবা, 99 টাকায় আমাদের 16টা রিভিশন ক্লাস এবং পরীক্ষা। সো যারা যারা ইন্টারেস্টেড তারা জয়েন করতে পারো। আই হোপ যে তোমাদের লাস্ট মুহূর্তে প্রিপারেশনের জন্য খুব ভালো একটা জিনিস হবে। দেখো, নাইদার দ্য মুন নর দ্য স্টার্স আর ভিজিবল লাস্ট নাইট। খেয়াল করব, এইখানে আমাদের যে ব্যাপারটা হচ্ছে, এইখানে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন এসেছে। দেখো চারটা অপশনই আসছে হচ্ছে ভার্ব, ওয়াজ, ওয়্যার আর হ্যাড বিন। তোমরা যখন পরীক্ষা দিবা, পরীক্ষার মধ্যে সব সময় খেয়াল রাখবা তোমরা কোশ্চেনের সাথে সাথে অপশনগুলো ভালো করে দেখার জন্য। কেন? কারণ অপশনটা দেখলে তোমার মধ্যে আইডিয়া চলে আসবে যে কোন টপিক থেকে প্রশ্নগুলো আসছে। কথা বুঝতে পেরেছো? তুমি যদি দেখো হচ্ছে অপশনের মধ্যে সবগুলা নাউন আছে, তার মানে তুমি বুঝে যাবে যে কোশ্চেনটা কোথেকে আসছে, নাউন আছে। অপশনের মধ্যে সবগুলো পার্সিভ স্পিচ আছে, তার মানে কোশ্চেনটা কোথেকে আসছে, পার্সিভ স্পিচ থেকে আসছে। অপশনের মধ্যে দেখো সবগুলা ভার্ব আছে, তার মানে কোশ্চেনটা কোথেকে আসছে, ভার্ব থেকে আসছে। আমি সঠিক ভার্ব কোনটাতে বসাবো, আর সঠিক ভার্ব যে বসানোর যে সিস্টেমটা, এটাকে আমরা বলি কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তার মানে কোশ্চেনটা কোথেকে আসছে, এগ্রিমেন্ট থেকে আসছে। যখন আমি দেখবো যে হচ্ছে অপশনের মধ্যে সবগুলো মোডাল ভার্ব আছে, তার মানে কোশ্চেনটা কোথেকে আসছে, মোডাল ভার্ব থেকে আসছে। যখন আমি দেখবো যে অপশনের মধ্যে সবগুলো ফ্রেজ আছে, তখন আমি বুঝে যাবো যে আমাদের প্রশ্নটা কোথেকে আসছে, আমাদের হচ্ছে ফ্রেজ থেকে প্রশ্ন আসছে। সো এই যে খেয়াল করো, এখানে নাইদার দ্য মুন নট দ্য স্টার্স, এখানে আমাদের একটা ইন্ডিকেটর আছে, বা যে জিনিসটা দেখে আমরা বুঝবো সেটা হচ্ছে নাইদার নর। খেয়াল রাখবা, আমাদের সেন্টেন্সে যদি নাইদার নর থাকে, নাইদার নর দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, একটা হচ্ছে মুন আর একটা হচ্ছে কি? স্টার্স। খেয়াল করবা, এখানে দুইটা নাউন যুক্ত আছে, একটা হচ্ছে মুন, একটা হচ্ছে স্টার্স। এখন আমরা তো আর দুইটা সাবজেক্টকে ফলো করতে পারবো না, বা দুইটা নাউনকে ফলো করতে পারবো না। আমরা ভার বসানোর জন্য সব সময় একটা নাউনকে ফলো করব বা একটা সাবজেক্টকে আমরা ফলো করব। সেই ক্ষেত্রে আমরা কাকে ফলো করব? খেয়াল রাখবা, আমাদের এই যে ভার্বটা কোথায় বসতেছে, এখানে বসতেছে। এই ভার্বের যে কাছাকাছি সাবজেক্টটা থাকবে, খেয়াল রাখবা, ভার্বের যে কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্টটাকে আমরা সবসময় ফলো করব। খেয়াল করবো, আবারও বলছি, ভার্বের যে কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে, আমরা সবসময় সেই সাবজেক্টটাকে ফলো করব। খেয়াল করব, একটা নাউন আছে আমাদের মুন, একটা সাবজেক্ট মুন, আর এটা হচ্ছে কি? স্টার্স। তাহলে আমরা কাছাকাছি কাকে দেখতে পাচ্ছি? আমাদের ভার্বের কাছে কে আছে, মুন নাকি স্টার্স? অবশ্যই আমাদের আছে হচ্ছে স্টার্স। তাহলে আমরা কাকে ফলো করব? আমরা ফলো করব হচ্ছে স্টার্স কে। খেয়াল করব, স্টার্স মানে কি? স্টার মানে কি? তারা। এবার এক স্টার আছে না, স্টার্স, স্টার্স তার মানে একটা তারা না, অনেকগুলা তারা।
অনেকগুলা তারা, যেহেতু অনেকগুলা তারা আছে আমরা বুঝতেই পারছি তার মানে কি প্লুরাল হবে। আর এখানে প্লুরাল তো ভাইয়া ওয়াজ হয় না, হ্যাড বিন তো হবে না, হতে পারে হচ্ছে আর, হতে পারে হচ্ছে ওয়ার, এই দুইটা হইতে পারে। এবার ওয়ার বসে হচ্ছে ভাইয়া পাস্ট টেন্সে, আর বসে হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তার মানে আমাকে বুঝতে হবে যেটা কি প্রেজেন্ট টেন্স নাকি এটা পাস্ট টেন্স। খেয়াল করব, ড্যাশ ভিজিবল লাস্ট নাইট, এই যে খেয়াল করব লাস্ট নাইট মানে কি গত রাত, গতকাল রাত, তাই না? লাস্ট নাইট মানে গতকাল রাত। এবার ভাই গতকাল রাত কি প্রেজেন্ট টেন্স? না, গতকাল রাত হচ্ছে পাস্ট টেন্স। খেয়াল করব, গতকাল রাত হচ্ছে কোন টেন্স ভাইয়া? গতকাল রাত হচ্ছে পাস্ট টেন্স। যেহেতু গতকাল রাত হচ্ছে ভাইয়া পাস্ট টেন্স, তাহলে আমাদের পাস্ট টেন্স হলে কি আর হবে না ওয়্যার? অবশ্যই আনসার হবে কি ওয়্যার। যদি আমাদের প্রেজেন্ট টেন্স হইতো সেম কোশ্চেন, তখন আমাদের আনসারটা হইতো আর, আর যদি পাস্ট টেন্স তাই হবে ওয়্যার। অনেকে সঠিক আনসার দিয়েছো, যেমন তৌহিদ, বৃষ্টি, সুমাইয়া, হচ্ছে গাজিউল আলম মন্ডল, সুখবিলাসী, নূর নাহার, গুড। যারা যারা সঠিক আনসার দিয়েছো ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা মাথায় রাখবো ভাইয়া, আমাদের কাছাকাছি সাবজেক্টকে আমরা ফলো করব কখন ফলো করব? যখন আমাদের সেন্টেন্সে থাকবে তোমার আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এই জিনিসগুলো থাকলে আমরা সবসময় কাছাকাছি সাবজেক্টকে ফলো করি। আর কাছাকাছি সাবজেক্টটা এখানে আছে হচ্ছে স্টার্স প্লুরাল, তাই আর অথবা ওয়্যার, এবং যেহেতু পাস্ট টেন্স তাই আমাদের আর না বসে কি বসেছে? আমাদের বসেছে হচ্ছে ওয়্যার। ওকে, আই হোপ যে আমরা সবাই ধরতে পেরেছি ভাইয়ারা। তারপরে দেখো, এ রোলিং স্টোন গ্যাথার্স নোমস হোয়াট রোলিং ইজ। খেয়াল করবা এখানে রোলিংটা কি, এখানে খেয়াল করবা রোলিংটার মধ্যে, রোলিংটা হচ্ছে এখানে ভার্ব প্লাস আইএনজি। যদি খেয়াল করো রোলিংটা হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি। এই ভার্ব প্লাস আইএনজি এখানে হইতে পারে হচ্ছে তোমার জিরান্ট, হতে পারে হচ্ছে পার্টিসিপল। খেয়াল করবা হতে পারে হচ্ছে জিরান্ট, হতে পারে হচ্ছে পার্টিসিপল। আমরা খেয়াল করব যে এই যে রোলিংটা ভার্ব প্লাস আইএনজি, সে জিরান্ড হইতে পারে, সে পার্টিসিপলও হইতে পারে। তাহলে আমি বুঝবো কি করে যে সে কি জিরান্ড নাকি সে হচ্ছে পার্টিসিপল? তাহলে আমরা খেয়াল করব জিরান্ড কখন হবে? জিরান্ড হবে যখন সে নাউনের কাজ করবে। পার্টিসিপল কখন হবে? পার্টিসিপল যখন সে অ্যাজেটিভ হবে। তাহলে খেয়াল করবা যদি এই রোলিংটা নাউন হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে জিরান্ড, আর এই রোলিংটা যদি হচ্ছে ভাইয়া অ্যাজেটিভ হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে পার্টিসিপল। অনেকেই সঠিক আনসার দিচ্ছ। আচ্ছা, সালমা বৃষ্টি বলেছে জি, গাজীউল আলম মন্ডল বলেছে বি, নূর নাহার বলেছে বি, আলিফ আক্তার বলেছে বি, ফারহানা মনির বলেছে বি, নাদিয়া নিধি বলেছে এ, ইসরাত জাহান ইভা বলেছে বি, ঈশা বলেছে বি, নূর সামিয়া বলেছে বি, নূর নাহার বলেছে বি, এহসান করিম তৌহিদ বলেছে বি। আচ্ছা, ম্যাক্সিমাম আনসারই আমাদের আসছে হচ্ছে বি। আচ্ছা, খেয়াল করব এখানে ইজিলি একেবারে খেয়াল করো, এই যে রোলিং এর ঠিক পরে কি আছে ভাইয়া? স্টোন। স্টোন অর্থ কি ভাইয়া? পাথর। খেয়াল করবা স্টোন অর্থটা কি ভাইয়া? পাথর। এই পাথর কি একটা নাউন না? খেয়াল করবা পাথর একটা নাউন। এখন এই নাউনের সাথে আরেকটা নাউন বসে না, আমরা জানি নাউনের পূর্বে বসে নাউনকে কে মডিফাই করে? নাউনকে মডিফাই করে অ্যাজেটিভ। নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে হচ্ছে ভাইয়া অ্যাজেটিভ। খেয়াল করবো যেহেতু নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে অ্যাজেটিভ, তার মানে আমাদের রুলিংটা হচ্ছে কি অ্যাজেটিভ। আর অ্যাজেটিভ যদি হয়, এই যে খেয়াল করবা অ্যাজেটিভ যদি হয় তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে পার্টিসিপল। আনসার হবে খ। খেয়াল করবা আনসার হবে পার্টিসিপল। আমাদের নাউনের পূর্বে সবসময় বসে হচ্ছে অ্যাজেটিভ। কে বসে ভাইয়া? অ্যাজেটিভ। নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে অ্যাজেটিভ, আর যখনই ভার্ব প্লাস আইএনজি অ্যাজেটিভ এর কাজ করে তাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া পার্টিসিপল। তো যারা যারা জিরান আনসার দিয়েছো ভাইয়া, তো তারা একটু বুঝে নাও ভাইয়া যে আনসারটা হবে পার্টিসিপল, কারণ এটাও নাউন এটাও নাউন, তখন হয়ে যায় ডাবল নাউন। কথা বুঝতে পেরেছো? আমরা খেয়াল করব যে আমাদের এইখানে এটা হচ্ছে পার্টিসিপল, নট জিরান্ট ভাইয়া। পরেরটা দেখো, আই ওয়াটার দ্য গার্ডেন, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। খেয়াল করো এখানে তোমরা যেটা পরীক্ষার হলে ভুল করবা, আমরা জানি ওয়াটার অর্থ হচ্ছে পানি। খেয়াল করবা ওয়াটার অর্থ হচ্ছে পানি। খেয়াল করবো ওয়াটার অর্থ হচ্ছে কি পানি। আমাদের মাথায় আসতে পারে যে ওয়াটার অর্থ যেহেতু পানি, পানি তো একটা নাউন, পানি একটা কি নাউন। আবারও বলছি ওয়াটার অর্থ পানি, পানি একটা কি নাউন। যেহেতু পানি একটা নাউন তার মানে আমাদের আনসারটা মনে হয় নাউন হবে, কিন্তু না ভাইয়া। খেয়াল করবা এইখানে ঝামেলা আছে। এইখানে আই ওয়াটার দ্য গার্ডেন মানে হচ্ছে আমি বাগানে পানি দেই, আমি বাগানে পানি দেই। তার মানে এইখানে ওয়াটার মানে পানি না, এইখানে ওয়াটার মানে হচ্ছে পানি দেওয়া।
খেয়াল করবো ওয়াটার মানে হচ্ছে এখানে কি ভাইয়া, ওয়াটার মানে হচ্ছে পানি দেয়া। আই ওয়াটার দ্য গার্ডেন মানে হচ্ছে আমি বাগানে পানি দেই। আর আমাদের পানি দেয়া মানে হচ্ছে কি, ভার্ব। খেয়াল করবো, তাহলে আমি বাগানে পানি দেই, তাহলে পানি দেওয়াটা হচ্ছে কি ভাইয়া, ভার্ব। খেয়াল করবা পানি দেওয়াটা হচ্ছে কি, ভার্ব। ওকে, তাহলে সঠিক অ্যান্সার আমাদের কি হবে ভাইয়া, ভার্ব। যদি আমরা পরীক্ষার হলে ভুল করতে পারি, মনে হইতে পারে ভাইয়া নাউন, কিন্তু খেয়াল রাখবে এটা নাউন না ভাইয়া, এটা হচ্ছে ভার্ব। কারণ এইখানে হচ্ছে ওয়াটার মানে হচ্ছে পানি না, এখানে ওয়াটার মানে হচ্ছে ভাইয়া পানি দেয়া। আচ্ছা, পরেরটা খেয়াল রাখো, দ্যাট হি ইজ ডিসঅনেস্ট ইজ নোন টু অল। এই যে আমাদের আন্ডারলাইন করা ক্লজটা, এটা কি ক্লজ, খেয়াল করবা। এই ক্লজটাকে আমরা আসলে কি ক্লজ বলবো, এটাকে ইজি ভাবে ধরে রাখবা, মনে রাখবা। আমাদের এখানে নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। মনে রাখবা যেই ক্লজের আগে ক্লজ মার্কার থাকে সেটা প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ হয় না। কথা বুঝতে পেরেছো? এই যে দ্যাট একটা ক্লজ মার্কার, কথা বুঝতে পেরেছো? এই ক্লজ মার্কার থাকলে এটা প্রিন্সিপাল ক্লজ কখনোই হয় না, এটা কোঅর্ডিনেট ক্লজ কখনোই হয় না। কথা বুঝতে পেরেছো? এটা হতে পারে নাউন ক্লজ, হতে পারে অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন নাউন ক্লজ কিভাবে বুঝবো ভাইয়া, খেয়াল রাখবা। নাউন ক্লজ সেন্টেন্সে বসে তোমার সাবজেক্ট হিসেবে, নাউন ক্লজ সেন্টেন্সে বসে অবজেক্ট হিসাবে, নাউন ক্লজ সেন্টেন্সে বসে তোমার প্রিপোজিশনের পরে। এইখানে খেয়াল রাখো সাবজেক্ট অবজেক্ট হিসাবে কিভাবে বসে। তুমি এই যে সেন্টেন্সটা, এটাকে বাদ দিয়ে দাও। ধরো এটা তোমার সেন্টেন্সে নাই, খেয়াল করবা, এটাকে ধরো এটা তোমার সেন্টেন্সে নাই, এটাকে বাদ দিয়ে দাও। তাহলে এটাকে বাদ দিয়ে দিলে তারপরে দেখো কি থাকে, ইজ থাকে। ইজটা হচ্ছে কি ভাইয়া, ভার্ব। এই যে নোন টু অল, এই নোন টু অলটা হচ্ছে কি ভাইয়া, অবজেক্ট। তাহলে খেয়াল করো, ইজটা হচ্ছে ভার্ব, নোন টু অলটা হচ্ছে অবজেক্ট। তাহলে তোমার সেন্টেন্সে মিসিং কি, তোমার সেন্টেন্সে এটাকে তুমি বাদ দিয়ে দাও, এই যে আন্ডারলাইন করাটাকে আমি বাদ দিয়ে দিছি, এইটুকু রাখো শুধু। ইজটা হচ্ছে ভার্ব, নোন টু অলটা হচ্ছে অবজেক্ট। তার মানে তোমার সেন্টেন্সে এখানে একটা জিনিস মিসিং আছে, সেই মিসিংটা হচ্ছে কি, সাবজেক্ট। তাহলে খেয়াল করো তো, এই যে দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, এই অংশটুকু সেন্টেন্সে কিসের কাজ করেছে, এই অংশটুকু কাজ করেছে সাবজেক্টের। কথা বুঝতে পেরেছি? এই অংশটুকু কিসের কাজ করেছে, এই অংশটুকু কাজ করেছে সাবজেক্টের। তাহলে যেহেতু সাবজেক্টের কাজ করেছে, আর যেই ক্লজটা সাবজেক্টের কাজ করে তাকে আমরা বলি হচ্ছে ভাই নাউন ক্লজ। খেয়াল রাখবা, যেই ক্লজটা সেন্টেন্সের সাবজেক্টের কাজ করে তাকে আমরা বলি হচ্ছে নাউন ক্লজ। আবারও বলছি, 99 টাকায় আমাদের লাস্ট মুহূর্তে 16টি রিভিশন ক্লাস ও পরীক্ষা, তোমরা চাইলেই জয়েন করতে পারো, এবং আই হোপ যে তোমাদের প্রিপারেশনটাকে অনেকটাই এগিয়ে নিবে আমাদের এই ড্যাশ। আচ্ছা, বলেছে ডু অর ডাই ড্যাশ সেন্টেন্স। এটা একটু আনসার দিতে চেষ্টা করো সবাই, এমন মনে হচ্ছে তোমরা সবাই পারবা, একেবারে সহজ, আমার মনে হয় যে তোমরা পারবা। একটু আনসার দিতে চেষ্টা করো, 1 মিনিট আমি বলে দিব যদিও। ডু অর ডাই কোন সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, নট আট অল আ সেন্টেন্স। খেয়াল করো, প্রথমত ডু অর ডাই একটা সেন্টেন্স, তার মানে এটা সেন্টেন্স না, এটা বলা যাবে না। হয় বলতে হবে সিম্পল, হয় বলতে হবে কমপ্লেক্স, হয় বলতে হবে কম্পাউন্ড। কোনটা খেয়াল রাখবা, সিম্পল সেন্টেন্সে সবসময় ভার্ব থাকে একটা, সিম্পল সেন্টেন্সে ভার্ব থাকে একটা, কিন্তু এখানে ভার্ব আছে দুইটা, একটা হচ্ছে ডু, হয় করো না হলে মরো। কোনো কিছু করাটাও ভার্ব, মরে যাওয়াটাও কি ভার্ব। তার মানে এটা সিম্পল সেন্টেন্সও হতে পারবে না, এটা হতে পারবে কম্পাউন্ড, হতে পারবে কমপ্লেক্স। কথা বুঝতে পেরেছো? তো একটু যদি খেয়াল করো, আমাদের মাঝখানে আছে অর। কথা বুঝতে পেরেছো? এই অরটা সব সময় বসে হচ্ছে ভাইয়া কম্পাউন্ড সেন্টেন্সে। খেয়াল রাখবা, অরটা বসে হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে। আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে কিছু কনজাংশন বসে। এই কনজাংশন গুলা কি, এই কনজাংশন গুলাকে আমরা সংক্ষিপ্তে মনে রাখি হচ্ছে ভাইয়া, খেয়াল রাখবা, ফ্যান বয়েস দিয়ে। এগুলোকে আমরা মনে রাখি হচ্ছে ফ্যান বয়েস। খেয়াল রাখবা, এফ তে হচ্ছে তোমার ফর, এতে হচ্ছে এন্ড তে হচ্ছে নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট, এসতে হচ্ছে সো। খেয়াল করবা, তাহলে এই যে দেখো ওতে কি হচ্ছে, ওতে হচ্ছে অর বসতেছে। তার মানে এই যে অর যে বসবে, এই অরটা যখনই আমরা দেখবো আছে, তখন আমরা বুঝে যাবো এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটা মনে রাখবা যে কি কি থাকলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়, ফর, এন্ড, নর, বাট, অর, সো এবং ইয়েট। এগুলোকে আমরা সংক্ষিপ্তে মনে রাখি হচ্ছে কি দিয়ে, ফ্যান বয়েস দিয়ে। মনে রাখবা, এফ তে হচ্ছে ফর, এতে হচ্ছে এন্ড তে হচ্ছে নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, এস তে হচ্ছে সো, ওয়াই তে হচ্ছে ইয়েট।
তাহলে এই যে ওতে অর আছে, এখানে যেহেতু অর আছে, এটাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তারপর খেয়াল করবো, দ্য ম্যান ডাইড ড্যাশ ওভার ইটিং, বলেছে লোকটি মারা গেছে, কিভাবে মারা গেছে, বেশি খেয়ে মারা গেছে। খেয়াল করবো, বেশি খেয়ে মারা গেছে। এই বেশি খেয়ে মারা গেলে কি হয় মনে রাখবা, যদি কেউ রোগে মারা যায় তাহলে অফ বসে, কথা বুঝতে পেরেছ? যদি দেশের জন্য মারা যায়, সেই ক্ষেত্রে হচ্ছে ফর বসে। তার মানে সে রোগেও মারা যায় নাই, সে দেশের জন্য মারা যায় নাই, সে মারা গেছে কিভাবে, সে মারা গেছে হচ্ছে বেশি খেয়ে মারা গেছে। তাহলে খেয়াল করবা, বেশি খেয়ে মারা গেলে আমাদের অফও হচ্ছে না, ফর হচ্ছে না, হচ্ছে বাই, হচ্ছে ফ্রম। তোমরা আনসার দিতে চেষ্টা করো ভাইয়া, আবার একটু দেখানোটা কোনটা ভাইয়া একটু বলো। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে ভাই ওই যে বললাম ফ্যান বয়েস, হয় ফর থাকবে, না হলে এন্ড থাকবে, না হলে অর থাকবে, নট থাকবে, ইয়েট থাকবে, সো থাকবে। যেমন দেখো ডো অর ডাই, অর আছে না মাঝখানে, যেহেতু অর আছে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কথা বুঝতে পেরেছো? ওই যে সাতটার কথা বলেছি, এই সাতটা যেটা হচ্ছে যেটার মধ্যে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ভাই কম্পাউন্ড সেন্টেন্স। আনসার দেওয়ার চেষ্টা করো ভাইয়ারা, আমি দেখতেছি কমেন্ট। আচ্ছা, সবাই বলতেছে ডি। সাদেক ফ্রেন্ড বলেছে ডি, নাদিয়া নিধি বলেছে ডি, আলিফা আক্তার বলেছে ডি, নূরনহর বলেছে ডি, নূরজাহান বলেছে ডি, ইসরাজাহান ইভা বলেছে ডি, রূপামণি বলেছে ডি, সুমাইয়া মুন্না বলেছে ডি, পূজা বৈষ্ণব বলেছে ডি, কামরুল হাসান বলেছে ফ্রম, ফারজানা শেখ রত্না বলেছে ফ্রম, ইশিতা বলেছে বাই, ওকে, ইসান কবির তৌহিদ বলেছে এ, সুমাইয়া বলেছে ফ্রম। আচ্ছা, খেয়াল করবা সিম্পল একটা ব্যাপার, রোগে মরলে অফ, দেশের জন্য মরলে ফর। খেয়াল করবা অ্যাক্সিডেন্টে মারা গেলে, অ্যাক্সিডেন্টে মারা গেলে বসে হচ্ছে বাই, আর বেশি খেয়ে মারা গেলে বসে হচ্ছে ফ্রম। বেশি খেয়ে মারা গেলে বসে হচ্ছে ফ্রম। তাহলে খেয়াল রাখবো আমরা, রোগে মারা গেলে অফ, দেশের জন্য ফর, অ্যাক্সিডেন্টে বাই, আর বেশি খেয়ে মারা গেলে ফ্রম। যেহেতু সে বেশি খেয়ে মরে গেছে তার মানে কি হবে, হি দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং। খেয়াল করবো যে লোকটা বেশি খেয়ে মারা গেছে, তার মানে আনসার কি হবে, ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং। তারপর দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল। খেয়াল করবা, আমরা জানি ক্যাটেল মানে কি, ক্যাটেল মানে হচ্ছে তোমার পাল। খেয়াল করবা পাল, ক্যাটেল মানে কি পাল। আর আমরা জানি পালের মধ্যে একটা জিনিস থাকে না, পালের মধ্যে অনেকগুলা থাকে। খেয়াল করবা, পালের মধ্যে গরু থাকে, পালের মধ্যে ছাগল থাকে, পালের মধ্যে হচ্ছে মহিষ থাকে, পালের মধ্যে হচ্ছে সব থাকে। কথা বুঝতে পেরেছো? বা আমি যদি বলি স্পেসিফিক করে বলি যে গবাদি পশুর পাল। বুঝেছো? আমি যদি বলি এই যে খেয়াল করো, এই যে গবাদি পশু যেগুলো আছে আমাদের, গবাদি পশু কি একটা ভাইয়া? না, গবাদি পশু হচ্ছে অনেকগুলা থাকে। আর অনেকগুলা থাকলে সেটা তো আসলে প্রপার নাউন হয় না, সেটা হইতে পারে কালেকটিভ নাউন, হতে পারে হচ্ছে কমন নাউন। ম্যাটেরিয়াল তো হবেই না, কারণ গবাদি পশু তার বস্তু না, তাই না? তাহলে হতে পারে কালেকটিভ, হতে পারে কমন। আর খেয়াল রাখবা, গবাদি পশু মানে কি গরু, গবাদি পশু মানে কি ছাগল, গবাদি পশু মানে কি আরো কিছু হইতে পারে, মহিষ হইতে পারে। তার মানে এরা সেম সেম না। যখন অনেকগুলা আছে, খেয়াল করবা অনেকগুলা আছে, তারা যদি সেম হয়, খেয়াল রাখবা, তারা যদি সেম হয় তাহলে তাদেরকে আমরা কমন বলি। তারা যদি ডিফারেন্ট হয় তাহলে তাদেরকে আমরা কালেকটিভ বলবো। কথা বুঝতে পেরেছো? তাহলে তারা যদি সেম হয় কমন, তারা আলাদা হলে কালেকটিভ। আমরা জানি গবাদি পশু শুধু গরু হয় না, গবাদি পশু ছাগল হয়, গবাদি পশু মহিষ হয়। তার মানে যেহেতু ডিফারেন্স আছে, তার মানে অবশ্যই তারা হচ্ছে কোন, তারা হচ্ছে কালেকটিভ নাউন। খেয়াল করবো, তাহলে গবাদি পশু যেহেতু ভাইয়া ভিন্ন রকম হয় বা অনেকগুলো অনেক রকম হয়, এই জন্য এদেরকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, আবারও বলছি, আমাদের 99 টাকার প্রস্তুতি মিস করো না যেন। তারপর দেখো, মিম ড্যাশ হিজ ব্রাশ হোয়েন হি ড্যাশ হিজ টিথ। দেখো দুইটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে, খেয়াল করবা। এটা তো ফ্রি ক্লাস নেই, জি ভাই এটা ফ্রি ক্লাস। এখনো তোমার এখন হচ্ছে ফ্রি ক্লাস চলতেছে, বাট বেশি ফ্রি ক্লাস হবে না, 2টা বা 3টা ফ্রি ক্লাস হবে। তারপরে হচ্ছে শুধু ভর্তিকৃত স্টুডেন্টরা এই ক্লাসগুলো করতে পারবে। এখন আপাতত হচ্ছে যারা আছে সবাই করতে পারতেছে।
ঠিক আছে, তারপরে শুধু হচ্ছে ভর্তিকৃত স্টুডেন্টরা করতে পারবে। আচ্ছা খেয়াল করবো আমরা, ড্যাশ হিজ ব্রাশ হোয়েন হি ড্যাশ, এইটুকু আমরা বুঝতে পারি যে আমাদের দুইটা শূন্যস্থানে একই রকম টেন্স হওয়া লাগবে। যদি আমরা একই রকম টেন্স না বসাই সেটা সঠিক হবে না। খেয়াল করবো, মিম ড্যাশ ব্রোক ব্রোকেন ব্রোক ব্রোক। প্রথমত ব্রোকেনটা হবে না ভাইয়া, কারণ ব্রোকেনটা হচ্ছে B3। খেয়াল করবা, ব্রেক ব্রোক ব্রোকেন, ব্রোকেন হচ্ছে B3, আর B3 একা বসতে পারে না। B3 এর সাথে তোমার হয় হ্যাভ থাকা লাগে, না হলে হ্যাজ থাকা লাগে, না হলে হ্যাড থাকা লাগে, তাই না? যেমন হ্যাড ডান, হ্যাড গন, হ্যাড ব্রোকেন বা হ্যাভ ব্রোকেন। তার মানে যেহেতু এই তিনটার একটাও নাই, তাই সরাসরি ব্রোকেন হইতে পারবে না, বি নাম্বার হওয়ার চান্স নাই। হতে পারে এ ব্রোক, হতে পারে সি ব্রোক, হতে পারে হচ্ছে গ ব্রোক। আচ্ছা এবারে হচ্ছে মিম ড্যাশ ইজ ব্রাশ হোয়েন ড্যাশ টিথ। বলেছে মিম ব্রাশ ভেঙে ফেলেছে। কখন ব্রাশ ভেঙে ফেলেছে? যখন সে দাঁত ব্রাশ করছিল। তার মানে দাঁত ব্রাশ কি করে ফেলছে? না, করছিল। তার দাঁত ব্রাশ করাটা চলমান ছিল। খেয়াল করবা, তার দাঁত ব্রাশ করাটা চলমান ছিল, আর চলমান থাকলে সেটাকে আমরা বলি পাস্ট কন্টিনিউয়াস। আমাদের পাস্ট কন্টিনিউয়াস আছে হচ্ছে যে ওয়াজ ওয়াশিং, এই যে এটাও হবে না, কারণ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে তো আমাদের অক্সিলারি ভার্ব লাগে, অক্সিলারি ভার্ব নাই। তার মানে এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে সি, ব্রোক এবং ওয়াজ ওয়াশিং। খেয়াল করবা, ওয়াজ এর পরে ওয়াশ না, ওয়াজ এর পরে হবে ওয়াশিং। কথা বলেছে যখন সে তার দাঁত ব্রাশ করছিল, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়াশিং, তখন তার ব্রাশ ভেঙে গেছে। এই যে ভেঙে যাওয়াটা হচ্ছে ব্রোক। একটা চলছিল আরেকটা হয়ে গেছে। আচ্ছা ভর্তি হলে কোন নম্বরে যোগাযোগ করবো ভাইয়া? এই যে নিচে স্পিন করা আছে যে কমেন্টটা, এই কমেন্টে যে নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারগুলোর যে কোনো একটাতে নক দিলেই হবে। এবং সর্বশেষ যেটা লাস্টে 900 ওই নাম্বারটাতে একটু নক দিলে দিয়েন ভাইয়া, আপনাকে ভর্তি করে নেওয়া হবে। হ্যাঁ আচ্ছা, আহা আমাদের এই যে টাইপিং মিস্টেক দেখছেন, হিয়েরে শিয়েরে হি বানাই দিচ্ছে। কিন্তু আমি টাইপ করি নাই ভাই, এটা হচ্ছে আমাদের টাইপার টাইপ করছে, সে ভুল করে শিকে হি লিখছে, শরীফ থেকে শরীফাকে শরীফ বানাই দিছে। তো আমরা ওটা মাথায় নিব না, আমরা বলবো হচ্ছে মিম একটা মেয়ে, তার জন্য হচ্ছে শি হবে। তারপর হচ্ছে হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। আচ্ছা আমরা জানি বিউটিফুল মানে কি ভাইয়া? বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। খেয়াল করবো এই সুন্দরের নাউন ফ্রম কোনটা সেটা বের করতে বলেছে। খেয়াল করবো সুন্দরের নাউন হচ্ছে ভাইয়া বিউটি। বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। খেয়াল করবো বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, আর এই সৌন্দর্যটা হচ্ছে ভাইয়া নাউন, আর এই সৌন্দর্য নাউনের অ্যাজেটিভ হচ্ছে বিউটিফুল, সুন্দর। খেয়াল করবো তাহলে আমাদের বিউটিটা হচ্ছে কি ভাইয়া? বিউটি ওটা হচ্ছে নাউন, বিউটিটা অর্থ হচ্ছে কি? বিউটি অর্থ হচ্ছে সৌন্দর্য। তারপর হচ্ছে দ্য প্যাসিভ ফর্ম অফ লেট হার সিং আ সং। আবার আমাদের একটা বয়েস আসছে, তো আমাদের এই বয়েসটা কি করবে আমরা সলভ করবো। খেয়াল করবো আমাদের আসছে হচ্ছে লেট। আমাদের যখন লেট দিয়ে বয়েস করতে বলবে, খেয়াল রাখবা আমাদের প্রথমে সবসময় বসবে হচ্ছে লেট, লেটের পরে বসবে হচ্ছে অবজেক্ট, তারপরে বসবে বি, তারপরে বসবে হচ্ছে বি3। লেট অবজেক্ট বি বি3। দেখো চারটার মধ্যেই লেট আছে, চারটার মধ্যেই দেখো এই যে এ সংটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে লেটের পরে কে বসবে? লেটের পরে বসবে অবজেক্ট এ সং, লেট এ সং। খেয়াল করবো লেট এ সং। এখন লেট এ সং এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, চারটাতে আছে, কিন্তু চারটা তো আমাদের আর আনসার না, তাই না? তাহলে খেয়াল করবো, তাহলে লেট এ সং, তারপরে কি বসবে? তারপরে বসবে হচ্ছে বি। এবার আমাদের বি আছে এইখানে এইখানে, এই দুইটা হওয়ার চান্স নাই। খেয়াল করবো তাহলে লেট এ সং বি, তাহলে লেট এ সং বি, তাহলে আমাদের হতে পারে ক, আমাদের হতে পারে হচ্ছে খ। খেয়াল করবো হতে পারে ক, হতে পারে হচ্ছে কি খ। লেট এ সং বি, লেট এ সং বি। এবার খেয়াল করবো যে বি এর পরে আমাদের কি বসবে ভাইয়া? বি এর পরে আমাদের বসবে হচ্ছে বি3। আমাদের এই সং এর বি3 হচ্ছে ভাইয়া সাং। খেয়াল করবো আমাদের সং এর বি3টা হচ্ছে কি ভাইয়া? সাং। কথা বুঝতে পেরেছো? তাহলে আমাদের দেখো সাং আছে কোনটার মধ্যে? এই যে এ নাম্বারে। তার মানে আমাদের সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার হবে আমাদের ক, লেট এ সং বি সাং। তারপরটা হচ্ছে আমাদের বাই হার। তাহলে আমাদের মিলছে কোনটা ভাইয়া? মিলছে হচ্ছে এ নম্বরটা। আমাদের সঠিক আনসার হবে কোনটা? আমাদের সঠিক আনসার হবে এ নম্বরটা, লেট এ সং বি সাং। তারপরটা আমরা খেয়াল করবো চোজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য থিকনেস অফ দ্য বুক ভ্যারি, দ্য থিকনেস অফ দ্য বুক ভেরি, দ্য থিকনেস অফ দ্য বুক ভ্যারিস, দ্য থিকনেস অফ দ্য বুক ভেরি। খেয়াল করবো আমাদের এখানে সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে থিকনেস। খেয়াল করবো
সাবজেক্টটা হচ্ছে থিকনেস। আর এই যে থিকনেস, এই থিকনেস একটা আনকাউন্টেবল নাউন। খেয়াল করবো, আনকাউন্টেবল নাউন, সবাই মনে রাখবো থিকনেস একটা আনকাউন্টেবল নাউন। আর এই আনকাউন্টেবল নাউনের ভার্ব সবসময় আমাদের হবে সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউনের ভার্ব হবে হচ্ছে সিঙ্গুলার। খেয়াল করবো, আনকাউন্টেবল নাউনের ভার্ব সবসময় কি হবে ভাইয়া? হবে হচ্ছে সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্বের সাথে সবসময় মনে রাখবো এস বা ইএস বসে। সিঙ্গুলার ভার্বের সাথে আমরা মনে রাখবো কি বসে? এস বা ইএস। এটা সবসময় মনে রাখবো, সিঙ্গুলার ভার্বের সাথে কি বসে? এস বা ইএস। যেমন হি গো হয় না, কি হয়? হি গোস। আমি বলি রহিম ডু হয় না, রহিম ডাস। এস বা ইএস বসতেছে। রহিম ফিনিশ হয় না, রহিম ফিনিশেস। রহিম কমপ্লিট হয় না, কমপ্লিটস দ্য টাস্ক। তার মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বের সাথে কি বসে? এস বা ইএস। খেয়াল করবো, একমাত্র আমাদের এস বা ইএস কোনটাতে আছে? আছে হচ্ছে সি নাম্বারে, ভ্যারিস। তাহলে কি আনসার হবে? দ্য থিকনেস অফ দ্য বুকস ভ্যারিস। আনসার হবে সি। আনসার হবে কি? আনসার হবে হচ্ছে সি। দ্য থিকনেস অফ দ্য বুক ভ্যারিস। সঠিক আনসার হবে সি। সি নাম্বারটা হচ্ছে আমাদের ভার্বের সাথে কি বসছে? এস বা ইএস। তারপর হচ্ছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। বলেছে এখানে সঠিক প্রিপোজিশন কোনটা? স্টুডেন্টস আর অ্যানশিয়াস দেয়ার রেজাল্ট। খেয়াল করবো, অ্যানশিয়াস মানে হচ্ছে উদ্বিগ্ন থাকা। কথা বুঝতে পেরেছ? অ্যানশিয়াস মানে কি দেখা? উদ্বিগ্ন থাকা। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন। আমাদের নার্সিং এর পরীক্ষায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে প্রায়ই হচ্ছে ভাইয়া। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা যদি আমরা ভালো করে পড়ি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়লে আমাদের খুব বেশি কাজে দিবে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আমাদের প্রায় ভাইয়া হচ্ছে প্রশ্ন থাকে। কথা বুঝতে পারছি? সো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা একটু মুখস্থ করতে হবে আমাদের। খেয়াল রাখবো, এখানে অ্যানশিয়াসের সাথে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে ভাইয়া অ্যাবাউট। স্টুডেন্টস আর অ্যানশিয়াস অ্যাবাউট দেয়ার রেজাল্টস। খেয়াল করবো, স্টুডেন্টরা তাদের রেজাল্টটা নিয়ে হচ্ছে উদ্বিগ্ন। আবারও বলছি ভাইয়া, আমাদের মাত্র 99 টাকায় লাস্ট মুহূর্তে ভর্তি প্রস্তুতি কোর্স চলছে। তো তোমরা দেরি না করে ভর্তি হয়ে যেও, তোমাদের প্রিপারেশন অনেকটাই এগিয়ে যাবে আমাদের সাথে থাকে ইনশাল্লাহ। এবং যেহেতু আমরাই ক্লাস দিব, কথা বুঝতে পেরেছো, আমি আছি, তোমাদের মোহিত স্যার আছে, আমাদের পপি ম্যাম আছে, শামীম স্যার আছে, আমরাই ক্লাস দিব। সো অবশ্যই তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে। তারপর দেখো, মিলিয়ন্স অফ পিপল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ড্যাশ বাই করোনা। আমরা জানি করোনার নাম আমরা শুনেছি। করোনা একটা মহামারী আকারে আমাদের বিশ্বে আসছিল, একটা মারাত্মক লেভেলের কি বলবো ভাইরাস, যেটা হচ্ছে পুরো বিশ্বে ছড়িয়ে গেছে। তো যেটার কারণে আমাদের 2020 থেকে 2022 সাল পর্যন্ত জনজীবনের একটা অদ্ভুত অবস্থা ছিল। তো আমরা যদি খেয়াল করি, করোনা একটা রোগ। করোনা একটা রোগ। আমরা একটু আগে পড়েছি যে কেউ যদি রোগে মারা যায়, সেই ক্ষেত্রে আমাদের সবসময় ডায়েরির সাথে বসে হচ্ছে ভাই অফ। খেয়াল করবো, যদি রোগে মারা যায় তাহলে আমাদের বসে হচ্ছে ডাইড অফ। খেয়াল করবো, রোগে মারা গেলে কি বসবে? রোগে মারা গেলে বসে হচ্ছে ডাইড অফ। আমরা একটু আগে পড়েছি ডাইড বাই অ্যাক্সিডেন্টে মারা গেলে, ডাই ফর দেশের জন্য মারা গেলে, ডাইড ফ্রম ওই যে বেশি খেয়ে মরে গেলে। আর আমাদের রোগে মারা গেলে কোনটা হবে? আমাদের রোগে মারা গেলে হবে হচ্ছে ডাইড অফ। তাহলে আমাদের সঠিক আনসার। হ্যাঁ, অনেকেই সঠিক আনসার দিচ্ছ, যেমন নুরজান বলেছে সি, সুমাইয়া বলেছে ডাইড অফ, মন্ডল বলেছে সি সি, কামরুল বলেছে সি, ফারহানা মনির বলেছে সি, পূজা বৈষ্ণব বলেছে সি, লাবনী আক্তার বলেছে ডাই অফ, সাদিয়া ফ্রেন্ড বলেছে সি, ইসরাত জানিবা বলেছে সি, নূর সামিরা বলেছে সি, রূপামণি বলেছে সি, নাদিয়া নিধি বলেছে সি। বাট সবাই সঠিক আনসার দিচ্ছ, ভেরি গুড। এটা দেখে ভালো লাগছে যেন আমরা পারি ইনশাল্লাহ, আমরা একটা ভালো রেজাল্ট করব। তো তার জন্য আমাদের হাতে এই যে সময়টা আছে, এই ঈদটাকে একটু স্যাক্রিফাইস করো, এইটা সেলিব্রেট করো। আমি বলবো না যে সেলিব্রেট করো না, সেলিব্রেট করো, একটু কম করো, সময়টা কাজে লাগাও যেন সামনের বছরের ঈদটা তোমার হয় এজ এ নার্স, এজ এ নার্সের স্টুডেন্ট, এজ এ নার্সিং স্টুডেন্ট হিসাবে তুমি যেন সামনের বছর একটা পাবলিক নার্সিং এর স্টুডেন্ট হিসাবে তুমি যেন সামনের ঈদটা সবাইকে নিয়ে সেলিব্রেট করতে পারো, সবাইকে মিষ্টি খাওয়াইতে পারো। কথা বুঝতে পেরেছো? এবং সামনের ঈদটা যেন সেটা হয়। তো এই জন্য এই ঈদটা একটু কম করে সেলিব্রেট করো, এই ঈদটা একটু পড়াশোনা করো, যেন আমরা দেখতে পাই যেন আমাদের এইখানে যারা ক্লাস করতেছে প্রত্যেকে যেন ভালো একটা নার্সিং এর চান্স পায়। কথা বুঝতে পেরেছো? এবং আমি আশা রাখি, আমি দোয়া রাখি তোমরা ইনশাল্লাহ পাবা। আচ্ছা, তারপর হচ্ছে মোস্ট পিপল আর নট ডিভয়েড। খেয়াল করবো, আবারও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে বসছে ডিভয়েড। এই ডিভয়েডের সাথে, ডিভয়েড মানে হচ্ছে কোনো কিছু বর্জিত থাকা, কোনো কিছু ছাড়া, মানে এটা তার মধ্যে নাই। আর এইটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে ভাইয়া অফ। খেয়াল করবো, এটা আসলে বুঝার কিছু নাই, মুখস্থ করার জিনিস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মোস্ট পিপল আর নট ডিভয়েড অফ কমন সেন্স। বলেছে ম্যাক্সিমাম মানুষেরই কমন সেন্স ছাড়া না, মানে তাদের কমন সেন্স আছে। কথা বুঝতে পেরেছি?
ডিভয়েড অফ মানে হচ্ছে বর্জিত, বলেছে ম্যাক্সিমাম মানুষ কমন সেন্স বর্জিত না, তাদের কমন সেন্স রয়েছে। তার মানে আমাদের এখানে সঠিক আনসার হবে হচ্ছে এ নাম্বারটা, মোস্ট পিপল আর নট ডিভয়েড অফ কমন সেন্স। তারপর হচ্ছে হি লিভস ড্যাশ মিরপুর ইন ঢাকা। আবারও একটা হচ্ছে প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা আসছে হচ্ছে প্রিপোজিশন থেকে। অবশ্যই অবশ্যই ভাইয়া খেয়াল করবো, প্রিপোজিশন থেকে এখানে দুইটা জায়গার কথা বলেছে, একটা হচ্ছে মিরপুর আর একটা হচ্ছে ঢাকা। খেয়াল রাখবা আমাদের সেন্টেন্সে যদি দুইটা জায়গার কথা থাকে তাহলে যেই জায়গাটা থাকবে ছোট জায়গা, এই ছোট জায়গার সাথে বসবে হচ্ছে অ্যাট, আর যেই জায়গাটা হবে বড় জায়গা সেটা হবে ইন। খেয়াল রাখবো যেই জায়গাটা হবে ছোট জায়গা সেই জায়গাটা হবে অ্যাট, আর যেই জায়গাটা হবে বড় জায়গা সেই জায়গাটা হবে ইন। খেয়াল করবো এখানে দুইটা জায়গা, একটা হচ্ছে মিরপুর আর একটা হচ্ছে ঢাকা। খেয়াল করবো বড় জায়গা কোনটা, আমরা জানি বড় জায়গা হচ্ছে ঢাকা, তাই ঢাকার সাথে কি হচ্ছে ইন। আর ছোট জায়গা কোনটা, মিরপুর, তাই মিরপুরের সাথে আমাদের কি বসবে অ্যাট। তাহলে আমরা খেয়াল করবো বড় জায়গাটার ক্ষেত্রে আমাদের বসবে হচ্ছে ইন, আর ছোট জায়গাটার ক্ষেত্রে আমাদের কি বসবে, আমাদের বসবে হচ্ছে অ্যাট। তার মানে আমাদের এখানে সঠিক আনসার কি হবে, আমাদের সঠিক আনসার হবে হচ্ছে অ্যাট। ভেরি গুড, সবাই আমরা সঠিক আনসার দিচ্ছি, ভেরি ভেরি গুড। আচ্ছা দেখো মাই ডক্টর সাজেস্টেড সাম এক্সারসাইজ। আচ্ছা খেয়াল করবা এই যে সাজেস্টেড ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে আমরা বলি হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড। খেয়াল করবা এই ওয়ার্ডটাকে আমরা বলি হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড। কথা বুঝতে পারছি? তাহলে সাজেস্টেড ওয়ার্ডটা কি ওয়ার্ড ভাইয়া, সাজেস্টেড ওয়ার্ডটা হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড। আচ্ছা সাবজাংটিভ কি, সাবজাংটিভ মানে অ্যাকচুয়ালি হচ্ছে অনুজ্ঞা। এখন এই সাবজাংটিভ ওয়ার্ডের পরে ভাইয়া আমাদের বসে হচ্ছে দ্যাট। খেয়াল করবা এই সাবজাংটিভ ওয়ার্ডের পরে অ্যাডভাইস, সাজেস্ট, আর্জ, ডিমান্ড, রিকমান্ড, রিকোয়ার, ইম্পর্টেন্ট, নেসেসারি, কম্পালসারি, এই ওয়ার্ডগুলোকে আমরা বলি হচ্ছে ভাই সাবজাংটিভ ওয়ার্ড। খেয়াল রাখবা সাবজাংটিভ ওয়ার্ডের পরে আমাদের দ্যাট থাকে। খেয়াল করবো এই যে সি নাম্বার অপশনে দ্যাট নাই, দ্যাট আছে এটাতে, এইটাতে, এইটাতে। তার মানে আনসার হতে পারে ক, আনসার হতে পারে খ, আনসার হতে পারে হচ্ছে ঘ। এইখানে আমরা একটা ভুল করব, বিশাল ভুল করব। অলরেডি কমেন্টে অনেকে ভুল করেছি এই জিনিসটা। ভুলটা কি করেছি, সবাই দেখতেছি এখানে আছে সাজেস্টেড, আমরা জানি সাজেস্টেড হচ্ছে পাস্ট টেন্স, যেহেতু সাজেস্টেড হচ্ছে পাস্ট টেন্স, ঠিক আছে, তো আমাদের সবার মাথায় ঘুরবে তাহলে পরেরটাও হবে পাস্ট টেন্স, আর পরেরটা পাস্ট টেন্স হলে আমাদের আনসার কি হয়, আমাদের হয় হচ্ছে গট। তো এইটা সবাই কমেন্টে অলরেডি আনসার দিয়েছে, আমি জানি এই ভুলটা আপনারা পরীক্ষায় করবেন। তো এই ভুলটা করা যাবে না ভাই, খেয়াল রাখতে হবে সাবজাংটিভ নরমাল টেন্সের নিয়মকে ফলো করে না। কথা বুঝতে পেরেছেন? খেয়াল রাখবেন সাবজাংটিভ যদি থাকে তাহলে দ্যাট এর পরে সবসময় V1 বসে। খেয়াল রাখবেন দ্যাট এর পরে সবসময় ভার্বের V1 বা ভার্বের বেস ফর্ম বসে। খেয়াল রাখবো সাবজাংটিভ হলে গট হয় না ভাইয়া, সাবজাংটিভ হলে তারপরে V1 বসে বা ভার্বের বেস ফর্ম বসে। কথা বুঝতে পেরেছি? যেহেতু ভার্বের বেস ফর্ম বসে ভাইয়া তাহলে গট হবে না, আনসার হবে দ্যাট আই গেট। পরীক্ষা একটু খেয়াল রাখবো ভাইয়া, সাবজাংটিভ ওয়ার্ড গুলো একটু খেয়াল রাখবো, অ্যাডভাইস, সাজেস্ট, আর্জ, ডিমান্ড, রিকমান্ড, রিকোয়ার, ইম্পর্টেন্ট, নেসেসারি, কম্পালসারি, ম্যান্ডেটরি, এদেরকে আমরা সাবজাংটিভ ওয়ার্ড বলি। এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে ভাইয়া এই পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স বসাই দিয়ে আইসেন না, তাদের পরে V1 বসে। কথা বুঝতে পেরেছেন? ভার্বের বেস ফর্ম, এই জন্য আনসারটা গট হবে না, আনসারটা হবে হচ্ছে গেট। আচ্ছা আবার বলছি আমাদের 99 টাকায় লাস্ট মুহূর্তের ভর্তি প্রস্তুতি ইনশাল্লাহ আপনারা করবেন। দেখেন ইউ ক্যান স্টপ মি ড্যাশ হোয়াট আই ওয়েন্ট। আচ্ছা খেয়াল করবো এইখানে আছে ডুইং, ডু, টু ডু, দ্যাট ডু। এখানে খেয়াল করবো ওয়ার্ডটা আছে কি ভাইয়া, স্টপ। আমরা খেয়াল করবো আমাদের সেন্টেন্সে যদি ভাইয়া ক্যান নট স্টপ থাকে, এটা সবসময় খেয়াল রাখবো, যদি সেন্টেন্সে ক্যান নট স্টপ অথবা কুড নট স্টপ থাকে, খেয়াল রাখবো আমাদের সেন্টেন্সে যদি ক্যান নট স্টপ অথবা কুড নট স্টপ থাকে তাহলে এদের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি বসে। আমরা খেয়াল রাখবো আমাদের সেন্টেন্সে যদি ক্যান নট স্টপ অথবা কুড নট স্টপ থাকে এদের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি বসবে। আবারও বলছি এদের পরে কি বসবে, ভার্ব প্লাস আইএনজি। আর আমাদের ভার্ব প্লাস আইএনজি কোনটা, আমাদের ভার্ব প্লাস আইএনজি হচ্ছে ডুইং। তাহলে আমরা খেয়াল রাখবো আমাদের ক্যান নট বলছে ভার্ব বেস ফর্ম বসে। হ্যাঁ তাহলে আমাদের ক্যান নট স্টপ, কুড নট স্টপ এর পরে সবসময় কি বসে ভাইয়া, ভার্ব প্লাস আইএনজি। আর ভার্ব প্লাস আইএনজি কোনটা আমাদের ভাইয়া, ডু হবে না, টু ডু হবে না, দ্যাট আই ডু হবে না, আনসার হবে হচ্ছে ডুইং। খেয়াল করবো আনসার হবে হচ্ছে ভাইয়া ডুইং। আচ্ছা যারা যারা ভুল আনসার দিয়েছো একটু মাথায় রেখো ভাইয়া এই দুইটা জিনিস, ক্যান নট স্টপ এবং কুড নট স্টপ, এই দুইটার পরে সবসময় আমাদের ভার্ব প্লাস আইএনজি বসে। এই যে দেখো ক্যান স্টপ,
ক্যান নট কে সংক্ষিপ্তে কি লিখছে ভাইয়া? সংক্ষিপ্তে লিখছে হচ্ছে ক্যান্ট, আর ক্যান নট স্টপ বা কুড নট স্টপ এর পরে বসবে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি হবে হচ্ছে জয়েন। হচ্ছে দ্য নাম্বার অফ পার্সিভ স্পেস ইংলিশ গ্রামার ইজ। একেবারে সহজ একটা প্রশ্ন, একেবারে বেসিক একটা প্রশ্ন। আমার মনে হয় যে এটা পরীক্ষা একবার আসছো তোমাদের নার্সিং এর পরীক্ষায়। আমাদের নার্সিং এর পরীক্ষায় যে সব প্রশ্ন কঠিন হয় এরকম না, কিন্তু কিছু কিছু প্রশ্ন এরকম হয় একবারে বেসিক লেভেলের প্রশ্ন, যেগুলো হচ্ছে আমাদের যদি ইংলিশ সম্বন্ধে একেবারে নর্মাল আইডিয়া থাকে তাও আমরা আনসার করতে পারি। কথা বুঝতে পেরেছো? অনেক সময় সেটা আবার আমরা নার্ভাসনেসের কারণে ভুল করে ফেলি। কথা বুঝতে পেরেছো? তো সেই ভুলগুলো করা যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে, খেয়াল করতে হবে যে একেবারে সহজ প্রশ্ন যে আমাদের ইংরেজিতে কয়টা পার্টিসিপেট স্পিচ আছে। আমরা জানি ইংরেজিতে পার্টিসিপেট স্পিচ আছে কয়টা? 8টা। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টাকে আমরা বলি হচ্ছে তোমার পার্টিসিপেট স্পিচ। এটা একেবারেই বেসিক একটা প্রশ্ন, এই প্রশ্ন আবারও চলে আসতে পারে, তো একটু ভালো করে তোমরা মাথায় রাখবা। বুঝতে পেরেছো? যদিও সহজ প্রশ্ন, অনেক সময় আমরা বেশি সহজ প্রশ্ন দেখে যে হচ্ছে আমরা চিন্তা করি যে হায় হায় এত সহজ প্রশ্ন আসছে, তার মানে মনে হয় এটার মধ্যে কোনো একটা ঝামেলা আছে। না, এটাতে কোনো ঝামেলা নাই। আমাদের নার্সিং এ মাঝে মাঝে এরকম কিছু প্রশ্ন আসে যে প্রশ্নগুলো আসলে দেখলেই পারা যায়। ভাইয়া এই ক্লাসগুলোর কি পিডিএফ পাবো? জি ভাইয়া, এই ক্লাসগুলোর পিডিএফ পাবেন, অবশ্যই পাবেন ভাইয়া। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ভাইয়া, অবশ্যই অবশ্যই দিয়ে দেওয়া হবে। আচ্ছা, মোটামুটি সবাই সঠিক আনসার করেছে, ডি, ভেরি গুড। দেখবো আই নো দ্য বয় ড্যাশ ইজ হিয়ার। খেয়াল করবো হুম, হু, হুইচ, দ্যাট। খেয়াল করবো প্রথমত এখানে আছে হচ্ছে দ্য বয়। দ্য বয়টা হচ্ছে ব্যক্তি, খেয়াল করবো। আর ব্যক্তি হলে হুইচ আর দ্যাট বসে না ভাইয়া। ব্যক্তি হলে বসে হচ্ছে হুম, ব্যক্তি হলে বসে হচ্ছে হু। আবারও খেয়াল করবো ব্যক্তি হলে, স্যার এটা হচ্ছে নার্সিং না বিসিএস এক্সামে আসছে? আচ্ছা, বিসিএস এ আসছিল, নার্সিং এ আসছিল। কথা বুঝতে পেরেছি। আচ্ছা, দুই জায়গায় আসছিল আমাদের রিপিট করে। যেমন আমাদের অনেক সময় ইউনিভার্সিটি অ্যাডমিশনের কিছু প্রশ্ন নার্সিং এ আসে, আবার বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন মানে এক একটা আরেক জায়গায় চলে আসে, খুবই কমন এগুলো আমাদের। কথা হচ্ছে এই জন্যই দেখবা যে আমরা বেশিরভাগ সময় আমরা কি করি, আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করি। কেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করি? কারণ দেখবা যে তোমরা যখনই প্রিপারেশন নিতে যাও সবাই শুধু বলে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে। কেন? মানে ওই যে এক এক জায়গার প্রশ্নই ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসে। তো ওই জন্য আমরা যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করি আমাদের আইডিয়া চলে আসে যে আসলে কোশ্চেনগুলো এই প্যাটার্নে হয় বা এই রকম হয় বা এই জিনিসগুলো হচ্ছে আমাদের পারতে হয়। দেখো তাহলে খেয়াল করবো আই নো দ্য বয় ড্যাশ ইজ দেয়ার। প্রথমত বয় আছে ছেলে, ব্যক্তি, আর ব্যক্তি হলে ভাই হুইজ দ্যাট হয় না, হবে হুম, আর এটা হচ্ছে হু। এইবার দেখবো আমরা ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর পরে আছে ইজ। ভাইয়া ইজটা হচ্ছে ভার্ব, আর ভার্বের আগে কখনোই ভাইয়া হুম বসে না। আমরা সবসময় মনে রাখবো ভার্বের আগে সবসময় আমাদের বসে হচ্ছে হু। ভার্বের আগে আমাদের সবসময় কি বসবে ভাইয়া? আমাদের সবসময় বসবে হচ্ছে হু। আবারও বলছি, ভার্বের আগে আমাদের সবসময় বসবে হচ্ছে হু। ভার্বের আগে আমাদের কি বসবে? হু। আই নো দ্য বয় হু ইজ হিয়ার। তারপর দেখো লেট মি রাইট আ লেটার ইজ প্যাসিভ ফর্ম। ওই যে আমরা একটু আগে সলভ করেছি ভাইয়া সেম প্রশ্ন। আমার মনে হয় যে তোমাদের মনে থাকার কথা যে লেট দিয়ে যখন আমাদের প্রশ্ন আসবে প্রথমে আসবে লেট, তারপরে এই যে অবজেক্ট এ লেটার, এ লেটার, তারপরে আসে আমাদের বি, তারপরে আমাদের আসে বি থ্রি। রাইটের বি থ্রি কি ভাইয়া? রিটেন। সিম্পল ব্যাপার, লেট অবজেক্ট বি, বি থ্রি, লেট এ লেটার বি রিটেন। দেখো কোনটার সাথে মিলে, লেট এ লেটার বি নাই, টু হবে না, ইজ হবে না, এই যে লেট এ লেটার বি রিটেন। সঠিক আনসার হবে হচ্ছে বি নাম্বার, লেট এ লেটার বি রিটেন বাই মি। আচ্ছা খেয়াল করবো লেট আ লেটার বি রিটেন বাই মি। কথা বুঝতে পেরেছি? লেট এ লেটার বি রিটেন বাই মি। খেয়াল করবো লেট আ লেটার বি রিটেন বাই মি। তারপর হচ্ছে এনি, এনিওয়ান, সাম, সামওয়ান, এরা হচ্ছে কোন ধরনের প্রনাউন? খেয়াল করবো এরা কোন ধরনের প্রনাউন। খেয়াল করবো এরা ইন্টারোগেটিভ প্রনাউন এবং রিলেটিভ প্রনাউন না। কেন? কারণ ইন্টারোগেটিভ প্রনাউন এবং রিলেটিভ প্রনাউন হচ্ছে WH ওয়ার্ড গুলো। খেয়াল রাখবো WH ওয়ার্ড যেগুলো আছে আমাদের, WH ওয়ার্ড কোনগুলা? WH ওয়ার্ড হচ্ছে হোয়াট, হু, হুম, হোয়ার, হোয়েন, হুইচ, হাউ। এই যে WH ওয়ার্ড গুলা, আচ্ছা লেটার লেটার বিটেন বাই মি, ভেরি গুড। সবাই সঠিক আনসার দিচ্ছ, এটা দেখে খুব ভালো লাগছে যে আমরা পারছি। আমাদের পরীক্ষা যেহেতু খুব সন্নিকটে আমরা পারছি, তো এটা আমাদের জন্য খুবই ভালো। আমরা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ পরীক্ষার হলে বসতে পারবো। বাকিটা এই 1.5 মাসের প্রিপারেশন বলে দিবে। এই 1.5 মাস তোমার লাইফের মোস্ট ইম্পর্টেন্ট টাইম, ডোন্ট ওয়েস্ট ইট, এটাকে নষ্ট করো না।
আফসোস করা লাগবে, এমন ভাবে এটাকে তৈরি করো নিজেকে যেন না 4 মাস পরে আমি আফসোস করব না, 4 মাস পরে আমি সেলিব্রেট করব, আমি উদযাপন করব যে না আমি পাবলিক নার্সিং এ পড়াশোনা করি। ঠিক আছে, তো সেইভাবে নিজেকে প্রিপেয়ার করো। তাহলে খেয়াল করবো WH ওয়ার্ড গুলা হচ্ছে আমাদের রিলেটিভ এবং ইন্টারোগেটিভ প্রনাউন, তার মানে এই দুইটা হওয়ার চান্স নাই। তারপরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ভাইয়া ডেমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস। খেয়াল করবো ডেমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস। এই চারটাকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তার মানে এই ডেমনস্ট্রেটিভ হওয়ারও চান্স নাই, তার মানে বাকি থাকে কোনটা, বাকি থাকে হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। তাহলে আমরা খেয়াল করবো এনি, এনিওয়ান, সাম, সামওয়ান, এদেরকে আমরা বলি হচ্ছে ইনডিফিনিট প্রনাউন্স। অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো, ভেরি গুড, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো, সবাই বি বি বি, সবাই বি বলেছো, ভেরি গুড, আমরা পারছি। তারপর আমরা দেখবো অল আর কমন জেন্ডার এক্সেপ্ট, বলেছে এখানে সবগুলা কমন জেন্ডার একটা ছাড়া। কোন একটা এখানে কমন জেন্ডার না? জেন্ডার থেকে আমাদের প্রশ্ন আসছে, আমরা মনে রাখবো জেন্ডার, আমাদের জেন্ডার এবং নাম্বার থেকে আমাদের প্রত্যেক বছরই হচ্ছে দুইটা একটা প্রশ্ন থাকে। সো জেন্ডার এবং নাম্বারটা আমাদের একটু ভালো করেই পাঠতে হবে। কথা বুঝতে পারছি? যে এখানে বলেছে কোনটা এখানে কমন জেন্ডার না। 1 মিনিট টাইম দিলাম, তোরা এটা আনসার দেওয়ার চেষ্টা করেছে কোনটা এখানে কমন জেন্ডার না। সবাই চেষ্টা করো ভাইয়েরা, অনেকে আনসার দিচ্ছ। ওকে, আচ্ছা একটু বলে দিও যে কোনটা তোমরা কি করতেছো। আচ্ছা 46 আলিফা বলেছে ডি, ওকে। সাদিয়া ফ্রেন্ড বলেছে এ, প্রেমা বলেছে ক অরফান। আচ্ছা তারপর হচ্ছে আমরা বলেছে সি, শরৎনা বলেছে বি। খেয়াল করবা বলেছে কোনটা কমন জেন্ডার না, কমন জেন্ডার কোনটা সেইটা চায় নাই, কোনটা কমন জেন্ডার না সেটা চাইছে। একটু খেয়াল করো, তোমরা আনসার দিচ্ছ, আমার মনে হচ্ছে যে তোমরা মনে করতেছো কোনটা কমন জেন্ডার। একটু খেয়াল করবা ভাইয়ারা, অনেকে সঠিক অ্যান্সার দিচ্ছ। আচ্ছা সুমাইয়া মুনা বলেছে ডি, রাশেদ বলেছে অরফান, ফারহানা মনির বলেছে এ, গাজুল আলম মন্ডল বলেছে এ, সাবিহা কাজী বলেছে এ, প্রেমা বলেছে ক, রিমঝিম বলেছে ভয় বয়। আচ্ছা অল আর কমন জেন্ডার এক্সেপ্ট, বলেছে সবগুলাই কমন জেন্ডার এক্সেপ্ট কোনটা কমন জেন্ডার না। খেয়াল করবা এখানে যদিও বেসিক্যালি বয় কমন জেন্ডার, স্টুডেন্ট কমন জেন্ডার, চাইল্ড কমন জেন্ডার, অরফানও ওয়ান কাইন্ড অফ কমন জেন্ডারের মধ্যে পড়ে, তার মধ্যে বলেছে যে কোনটা এখানে কমন জেন্ডার না। আনসার দেওয়ার চেষ্টা করো। অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছ, বাট আমার মনে হচ্ছে এখনো তোমরা চিন্তা করতেছো যে কোনটা কমন জেন্ডার, সেভাবে চিন্তা করে অ্যান্সার দিচ্ছ। আচ্ছা নির্জনা বিশ্বাস নিজু বলেছে ক, নাজমিন হারমিন বলেছে অরফান। আচ্ছা এখন আমাদের আচ্ছা খেয়াল করবো যে এইখানে অ্যাকচুয়ালি কোনটা হচ্ছে কমন জেন্ডার না, খেয়াল করবা, ক্লিয়ার করে দেই, তোমরা অনেকে ই করতে পারো। খেয়াল করবা কোনটা কমন জেন্ডার না। অরফান, অরফান মানে কি এতিম। খেয়াল করবা এতিম কি ছেলেও হয় মেয়েও হয়, এতিম ছেলেও হইতে পারে, এতিম মেয়েও হইতে পারে, তার মানে এটা কমন জেন্ডার। কমন জেন্ডার মানে কি সে ছেলেও হয়
সে মেয়েও হয়, দুইটাই হয়, খেয়াল করবো, ছেলেও হয় মেয়েও হয়, তাকে আমরা বলি হচ্ছে কমন জেন্ডার। এতিম, ছেলে মেয়ে দুইটাই হয়, তার মানে সে কমন জেন্ডার। বাচ্চা, বাচ্চা কি ছেলে হয় না? অবশ্যই হয়। বাচ্চা কি মেয়ে হয় না? হয়, কমন জেন্ডার, খেয়াল করবা। স্টুডেন্ট, স্টুডেন্ট কি ভাইয়া ছেলে হয় না? হয়। মেয়ে হয় না? হয়। তার মানে এটাও কমন জেন্ডার, তিনটাই কমন জেন্ডার। তার মানে এইখানে একমাত্র কমন জেন্ডার না কোনটা? কমন জেন্ডার হচ্ছে বয়, কারণ বয় তো কমন না, বয় হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, ছেলে। আমরা জানি জেন্ডার চার ধরনের, ম্যাসকুলিন, ফেমিনিন, কমন এবং নিউটার। এখানে আমাদের বয়টা হচ্ছে ছেলে, সে মেয়ে না, সে কমন জেন্ডার না। তার মানে একমাত্র আমাদের এখানে কমন জেন্ডার না কোনটা? আমাদের কমন জেন্ডার না হচ্ছে বয়। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, প্রথম দিকে সবাই অরফান, চাইল্ড, স্টুডেন্ট আনসার দিচ্ছিল, এই জন্য আমার মনে হচ্ছিল তোমরা হয়তো কমন জেন্ডার আর হচ্ছে কমন নাউনকে মিক্স করে ফেলেছো। হ্যাঁ, খেয়াল রাখবা, অরফান ছেলে মেয়ে দুইটাই হয় কমন জেন্ডার, চাইল্ড ছেলে মেয়ে দুইটাই হয় কমন জেন্ডার, স্টুডেন্ট ছেলে মেয়ে দুইটাই হয় কমন জেন্ডার। শুধুমাত্র বয় ছেলে মেয়ে দুইটা হয় না, বয় শুধু ছেলে, সে ম্যাসকুলিন জেন্ডার। তার মানে আমাদের আনসার কি হবে? আনসার হবে হচ্ছে ডি। তারপরে বলেছে দ্য সিনোনিম অফ অ্যাম্বিশন। খেয়াল করবা, অ্যাম্বিশন মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, খুব ইচ্ছা থাকা যে ভালো কিছু করব জীবনে। তো এই উচ্চাকাঙ্ক্ষার সিনোনিম, এটা আসলে কোনো গ্রামাটিক্যাল রুলস এর মধ্যে না, এটা হচ্ছে যারা আসলে অর্থটা পারো তারা হচ্ছে এটা পারবা। খেয়াল করবা, অ্যাম্বিশন মানে হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা। এটার সিনোনিম হচ্ছে ডিজায়ার। ডিজায়ার মানে হচ্ছে চাওয়া বা আকাঙ্ক্ষা। কথা বুঝতে পেরেছো? চাওয়া বা আকাঙ্ক্ষা। আমরা কোনো কিছু চাইলে বা কোনো কিছু আকাঙ্ক্ষা করলে সেটাকে আমরা বলি হচ্ছে ডিজায়ার। আর অ্যাম্বিশন মানেও আমাদের কোনো কিছু চাওয়া, যে আমরা ভবিষ্যতে এই জিনিসটা করব বা এইরকমটা হব, এটা একটা সিনোনিম। তাহলে আমাদের অ্যাম্বিশনের সিনোনিম হচ্ছে ভাই কোনটা? হচ্ছে ডিজায়ার। তারপর দেখো, ইট ওয়াজ আ ভেরি ড্যাশ সিচুয়েশন। খেয়াল করবা, এই সিচুয়েশনটা হচ্ছে ভাইয়া নাউন। খেয়াল করবা, সিচুয়েশনটা কি ভাইয়া? সিচুয়েশনটা হচ্ছে নাউন। আর সবসময় মনে রাখবা, নাউনের পূর্বে বৈশা নাউনকে মডিফাই করে অ্যাজেটিভ। নাউনের পূর্বে বৈশা নাউনকে মডিফাই করে অ্যাজেটিভ। ইট ওয়াজ এ ভেরি ড্যাশ সিচুয়েশন। আচ্ছা, আমার মনে হয় যে ওটা তোমরা বুঝতে পেরেছো যে কেন শুধু বয় আনসার, বয়টা কেন আনসার। হ্যাঁ, তাহলে দেখো, ইট ওয়াজ এ ভেরি ড্যাশ সিচুয়েশন। সিচুয়েশনটা হচ্ছে ভাই নাউন, যার শেষে সন থাকবে সবসময় মনে রাখবা সে নাউন। আর নাউনের পূর্বে কে বসে? বসে হচ্ছে অ্যাডজেটিভ। ভাইয়া এখানে অ্যাডজেটিভ হচ্ছে এম্বারাসিং। কথা বুঝতে পেরেছো? যে বলেছে এটা খুবই এম্বারাসিং একটা সিচুয়েশন, খুবই মানে অদ্ভুত একটা সিচুয়েশন, যে সিচুয়েশনটা আসলে আমরা সহজে চাই না, খুবই এম্বারাসিং সিচুয়েশন। তাহলে আমরা খেয়াল করবো যে আমাদের এখানে সিচুয়েশনটা হচ্ছে ভাই নাউন, নাউনের পূর্বে বসে অ্যাডজেটিভ, অ্যাডজেটিভটা হচ্ছে ভাই আমাদের এম্বারাসিং। খেয়াল রাখবো, এম্বারাসিং সিচুয়েশন। তারপর হচ্ছে she dash from flu when she was interviewed। বলেছে সে যখন ইন্টারভিউ দিয়েছিল সে তখন ফ্লুতে আক্রান্ত ছিল। খেয়াল করবো। আচ্ছা, সে যখন ইন্টারভিউ দিয়েছিল সে তখন কিসে আক্রান্ত ছিল? সে তখন ফ্লুতে আক্রান্ত ছিল। তাহলে দেখো, ওয়াজ আছে পাস্ট টেন্স। খেয়াল করবা, হ্যাজ তো পাস্ট টেন্স না, হওয়ার চান্স নাই। হ্যাড বিন সাফারিং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটার চান্স হইতে পারে। she suffered from flu when she was interviewed, she had suffered from flu when she was interviewed। and হ্যাডটা কখন বসে? হ্যাডটা বসে দুইটা কাজ একটা আগে হলে। খেয়াল করবা, দুইটা কাজের একটা আগে হলে আর একটা পরে হলে। বুঝতে পেরেছো? সেই ক্ষেত্রে আমাদের একটা বসে পাস্ট পারফেক্ট আর একটা বসে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যেমন ওই যে আমরা পড়েছিলাম না, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। রোগী আসিবার পূর্বেই ডাক্তার মারা গেল, ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল। তাহলে এই যে আগে রোগী মারা গেছে তারপর ডাক্তার আসছে, তার মানে একটা কাজ আগে হয়ে গেছে তারপরে আরেকটা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কে বসাই। তার মানে এখানে পাস্ট পারফেক্ট হবে না, এখানে কাজ দুইটা একসাথে হয়েছে। সে ইন্টারভিউ দিচ্ছিল, সে তার যখন ইন্টারভিউ হচ্ছিল সে তখনই অসুস্থ ছিল। দুইটা কাজই কখন হয়েছে? দুইটা কাজই একসাথে হয়েছে। এখানে একসাথে হওয়ার ক্ষেত্রে আমাদের হয় হবে সাফার্ড, হয় হবে হ্যাড বিন সাফারিং। কোনটা? তোমরা অ্যান্সার দাও। she dash from flu when she was interviewed, কোনটা হবে আনসার? 49 ডি ডি ডি, had been suffering। 49 ডি, 49 ডি, 49 ডি, 49 ডি, 49 ডি। আচ্ছা, খেয়াল রাখবো, বলেছে সে যখন ইন্টারভিউ দিয়েছিল তখন সে রোগে ভুগছিল। কথা বুঝতে পেরেছো? তার মানে তার রোগটা কন্টিনিউ ছিল। তার মানে আমাদের সঠিক আনসার যেটা আপনারা বলেছেন সেটাই আমাদের এখানে সঠিক আনসার হবে ডি। তারপর হচ্ছে 10 to 1 means ড্যাশ। আবারও একটা ফ্রেজ আমাদের, ভেরি আনসার্টেন, ভেরি লাইকলি, ড্যাশ। আনসার দেওয়ার চেষ্টা করি সবাই, আমি বলে দেবো, বেশি সময় নিব না, 30 সেকেন্ড সবাইটা আনসার দেওয়ার চেষ্টা করি।
10 to 1 মিনস ভেরি আনসার্টেন, যে সম্ভাব্য, ভেরি লাইকলি হতে পারে। আচ্ছা, রয়েছে অলমোস্ট ইম্পসিবল, নট পসিবল অল। কোনটা হবে? 10 to 1 মিনস 10 থেকে 1 মানে কি? আচ্ছা, আবারও বলছি, এটা একটা ফ্রেজ। 10 to 1 একটা ফ্রেজ, বলেছে এটার মানে কি? আচ্ছা, খেয়াল করবো 10 to 1 এর বাংলা যদি আমরা করি, আমি বাংলাও লিখে দিই, এটার বাংলাটা হচ্ছে প্রায় নিশ্চিত। খেয়াল করবো 10 to 1 এর বাংলাটা কি? 10 to 1 এর বাংলাটা হচ্ছে প্রায় নিশ্চিত। আর প্রায় নিশ্চিত মানে কি? অলমোস্ট ইম্পসিবল না, নট পসিবল না, আনসার্টেন না, ভেরি লাইকলি। ভেরি লাইকলি মানে হচ্ছে এটা হতেই পারে। কথা বুঝতে পেরেছি? যেটা হতেই পারে, এটাকে আমরা বলি হচ্ছে তোমার প্রায় নিশ্চিত, বা এই ফ্রেজটাকে আমরা বলি হচ্ছে হি 10 to। কথা বুঝতে পেরেছি? 10 to 1, তাহলে প্রায় নিশ্চিত। তাহলে আমাদের সঠিক আনসার হবে কোনটা ভাইয়া? সঠিক আনসার হবে বি নাম্বারটা। বি নাম্বারটা খেয়াল করবো, সঠিক আনসার হবে হচ্ছে বি নাম্বারটা, ভেরি লাইকলি। তারপর হচ্ছে ড্যাশ ইংলিশ সিন্স আই ওয়াজ 12। বলেছে যখন আমার বয়স ছিল 12 বছর, তখন থেকে আমি হচ্ছে কি করছিলাম? আমি হচ্ছে এই ইংলিশ শিখছিলাম। কখন থেকে শিখছিলাম? যখন আমার বয়স 12। মনে রাখবা, যখন আমাদের সেন্টেন্সে সিন্স থাকে, তখন সেই ক্ষেত্রে আমাদের বেসিক্যালি হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এটা হবে আই হ্যাভ বিন লার্নিং। আমার বয়স যখন 10 ছিল, তখন থেকে আমি ইংরেজি শিখছি, এখনো শিখছি। আমাদের মনে রাখবা, যখন সিন্স থাকে তখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়। আর আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে ডি নাম্বারটা, যে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স আই ওয়াজ 12। আমার বয়স 12 যখন ছিল, তখন থেকেই আমি ইংরেজি শেখা শুরু করেছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স আই ওয়াজ 12। আচ্ছা, সবাইকে থ্যাংক ইউ। এই ছিল আমাদের আজকের প্রথম সাজেশনমূলক ক্লাস তোমাদের জন্য। আবারও বলছি, তোমরা যারা যারা লাস্ট মুহূর্তে প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমাদের জন্য আমাদের কোর্ডিনার পক্ষ থেকে মাত্র 99 টাকায় একটা প্রিপারেশনের ব্যবস্থা করা হয়েছে। তোমরা চাইলে এই কোর্সে যুক্ত হইতে পারো মাত্র 99 টাকায়, যেটা আমার মনে হয় তোমাদের জন্য আসলে খুব বেশি কিছু না। তো তোমরা যদি একটু চেষ্টা করো, তোমরা এটা পারবা। এবং আবারও বলছি ভাইয়া, সময়টা নষ্ট করো না। এই যে সময়টা তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এই সময়টার কোনো একটা মিনিটও যেন নষ্ট না হয়। অবশ্যই রোজা রাখবা, অবশ্যই আল্লাহ বিল্লাহ করবা, কারণ সৃষ্টিকর্তার উপরে সবকিছু। সৃষ্টিকর্তা না চাইলে আসলে চান্স পাওয়া যায় না। তো সেটার পাশাপাশি পড়াশোনাটা ঠিক রাখবা, যেন একটা মোমেন্টে গিয়ে তোমার আফসোস করতে না হয় যে না, কেন আমি যদি আরেকটু চেষ্টা করতাম, আমি হয়তো চান্স পাইতাম। এই ফিলটা যেন না আসে। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।